বর্ষাকালে বা বৈশাখ মাসে বিলে পানি চলে আসে, তখন অনেকেই যে যেই প্রফেশনেই থাকুক না কেন, কৃষক হোক, কাঠুরিয়া হোক, রং মিস্ত্রি হোক, কাঠ মিস্ত্রি হোক, যে যেই কাজই করুক, রাতের বেলা মাছ ধরতে কিন্তু অনেকেই বেরিয়ে পড়েন। কেউ টেটা নিয়ে, কেউ কারেন্ট জাল নিয়ে, কেউ ঝাঁকি জাল নিয়ে, কেউ বা বড় দা নিয়ে। অনেকেই বিভিন্ন রকম ভাবে মাছ ধরার পদ্ধতি রপ্ত করেছেন, যার যেটা ভালো লাগে। এই যে অভি ছেলেটা, যে কিনা কাঠের কাজে পারদর্শী ছিলেন, সে আবার ধারালো দা দিয়ে কুপিয়ে মাছ ধরতে পছন্দ করতেন। ছোট ছোট মাছ না, বড় মাছগুলো ধরতে সে বেশি পছন্দ করত। ঘটনাটি ঘটে 2014 সালের এক রাতে। মূলত এই রাত থেকেই ঘটনার সূত্রপাত হয়। এক রাতেই যে ঘটে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো সময়টা তো সেই বর্ষার সিজনটাই চলছে। প্রতি রাতের মতো ওই রাতেও অভি মাছ ধরতে গিয়েছিল। রাত তখন আনুমানিক 1টা কি 1:30 বাজে। মাছ ধরা যখন শুরু করেছেন তখন আশেপাশে আরো অনেক লোকই ছিল, যে যার মতো মাছ ধরছে। কেউ টর্চ লাইট হাতে নিয়ে এসেছে, কেউ বা হারিকেন নিয়ে এসেছে। অধিকাংশ মানুষই টর্চ লাইট হাতে নিয়ে এসেছে, চার্জার টর্চ লাইট। এখন তো ড্রাই সেলের যেই টর্চ লাইট এগুলো তো দেখা যায় না, এখন চার্জার টর্চ লাইটই বেশি। তো ওই টর্চ লাইটগুলোর আলো খুব বেশি হয়। এই যে অভি ছেলেটা, সেও এরকম একটা টর্চ লাইট নিয়েই বাইরে বেরিয়েছিল। তো মাছ ধরছে ধরছে, বড় সড়ো মাছ ওভাবে পাচ্ছিল না, কারণ দা দিয়ে কুপিয়ে ছোট ছোট মাছ আসলে ধরাটা মুশকিল হয়ে যায়, বড় মাছগুলো ধরতে সুবিধা হয়। তো এরকম মাছ খুঁজতে খুঁজতে সে তার জায়গা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে চলে গেছে। জায়গাটা এক্সাক্ট কোথায় সে ওইভাবে বুঝতে পারছিল না, তবে জায়গাটা অনেক নির্জন ছিল। ওখানে কোনো মানুষের আনাগোনা সে দেখতে পাচ্ছিল না। সে দেখতে পাচ্ছিল মানুষ আছে, তবে অনেক দূরে। মানুষগুলোকে দেখা যাচ্ছে না, তবে তাদের হাতে থাকা আলো দেখা যাচ্ছে। টর্চ লাইট জ্বালিয়ে মাছ দেখার চেষ্টা করছে। অনেক দূর থেকে সেই টর্চ লাইটের যে আলোগুলো দেখা যাচ্ছে, তবে সেটাও অনেক দূরে ছিল, তার আশেপাশে কোনো মানুষকে সে দেখতে পাচ্ছে না। তো সে তো টর্চ লাইট জ্বালিয়ে মাছ খোঁজার চেষ্টা করছে। করতে করতে হঠাৎ করে দেখে বড় বড় দুটো বোয়াল মাছ তার একটু সামনেই খুব আয়েসি ভঙ্গিতে ঘোরাফেরা করছে। মানুষের উপস্থিতির শব্দ টের পেয়ে তারা যে পালিয়ে যাবে এমনটা হচ্ছে না, ওরা ওদের মতো করেই ঘোরাফেরা করছে, কোনো ভ্রুক্ষেপ নাই এদিকে। আর অভি সে এই সুযোগটাই নেয়। মাছ দুটি এত বড় ছিল, এত বড় বোয়াল মাছ সে আগে কখনো দেখেনি। বাজারঘাটে অনেক বড় বড় বোয়াল সে দেখেছে, অনেকে ধরে নিয়ে এসেছে, বিক্রি হয়েছে, তবে এত বড় বোয়াল সে দেখেনি। মাছ দুটিকে আঘাত করার জন্য সে আস্তে আস্তে আঘাতে শুরু করে। চিন্তা করলো যে দুটি মাছের মধ্যে একটাকে ধরলে আর একটা তো চলেই যাবে, পালিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সে যখন কাছে গিয়েছে, এরপরেও কিন্তু বোয়াল মাছ দুটি পালিয়ে যাচ্ছে না। এই সুযোগটাই নিল অভি। হাতে থাকা ধারালো দায়ের আঘাতে প্রথম মাছটিকে ধরাশায়ী করার চেষ্টা করলো, কিন্তু না, মাছটি সহজে দুর্বল হচ্ছে না। মাছটি ওখান থেকে সরে সামনের দিকে যাচ্ছে, বাট পালিয়ে যাচ্ছে না। আবার সেই মাছটিকে সে আঘাত করলো। এভাবে কয়েকবার আঘাত করার পর মাছটা দুর্বল হয়ে গেল। আহত অবস্থায় ওই মাছটাকে সে তুলতে সক্ষম হয়। তার সাথে বস্তা রাখতো, কেননা সে ছোট মাছ ধরতে ইচ্ছুক থাকতো না, যার কারণে ওই বড় দা নিয়ে বের হতো, জাল টাল নিয়ে বের হতো না, বা টেটা নিয়েও বের হতো না। ওই বোয়াল মাছটিকে সে বস্তায় ভরলো। বস্তায় ভরে ডাঙায় একটা জায়গায় রেখে দিয়েছে, বস্তার মুখটা বন্ধ করে। মাছটা আহত অবস্থায় ছিল, তখন মারা যায়নি। তখন কি মনে করে উনি যখন আবার লাইট ধরলেন ওই পানির দিকে, দেখা গেল অন্য যে মাছটি, সেই মাছটি ওই একই জায়গায় ঘোরাফেরা করছে। উনি চিন্তা করলেন যে বেশ অবাক করা ব্যাপার তো, একটা মাছ মারার পর অন্য মাছ তো সাধারণত পালিয়ে যায়, তবে এটা কেন পালালো না? উনি চিন্তা করলেন যে আছে যেহেতু, এটাকেও ধরে ফেলি। উনি আবার ওই ধারালো দা নিয়ে ওদিকে আগানো শুরু করলেন। এই মাছটাও কিন্তু পালালো না।
কাছাকাছি গিয়ে ওই মাছটিকে উনি আঘাত করলেন, এটাকেও ধরাশায়ী করে ফেললেন। এটাকেও টানতে টানতে খুব একটা কষ্ট ছাড়াই উপরে তুলে আনলেন। তুলে আনার পর দেখলেন এই যে বস্তাটা, এই বস্তার মধ্যে তো একটু আগেই ধরা আর একটা বড় বোয়াল মাছ ছিল, যে বস্তার মুখটা উনি বেঁধে রেখেছিলেন। বস্তাটার মুখ বাঁধা ঠিকই আছে, কিন্তু ভেতরে বোয়াল মাছটা নাই। এরকম তো হওয়ার কথা না, বোয়াল মাছটা কোথায় গেল? উনি এটা ভেবে খুব ভয় পেলেন। উনি চিন্তা করলেন যে আচ্ছা, বোয়াল মাছ ভেবে আমি দুটো জিনকে আঘাত করি নাই তো। উনি তখন ওই মাছটিকেও ওখানে রেখে দিয়ে দ্রুত বাড়ির পথে হাঁটা ধরলেন। উনি চিন্তা করলেন যে উনি বড় একটা ভুল কাজ করে ফেলেছেন। যখনই উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, তখন পেছন থেকে গম্ভীর কণ্ঠে তাকে ডেকে ওঠে, এই অভি দাঁড়া। উনি তো দাঁড়িয়ে গেছেন, পেছন দিকে তাকিয়েছেন। উনি দেখেন দুটো বড় অবয়ব, তবে এটার চেহারা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে একটা কালো অবয়বই মনে হচ্ছে, একটা তো না দুটা। তাকে বলছে, তুই বিশাল বড় ভুল করে ফেলেছিস, এই ভুলের সাজা তোকে পেতেই হবে। তুই আমাদেরকে আঘাত করেছিস, আর একটু হলেই আমরা মারা যেতাম, তোকে তো শাস্তি পেতেই হবে। যখনই কথা বলেছে, সে অন্য কোনো কিছু না ভেবেই ওই টর্চ লাইট বা দা যা ছিল সব ফেলে দিয়ে দিয়েছে দৌড়। তবে সে দৌড়াচ্ছে, মনে হচ্ছে তার পথ আর এগোচ্ছে না, মনে হচ্ছে সে খুব স্লো দৌড়াচ্ছে। তবে প্রতিমধ্যে তেমন কোনো সমস্যা ছাড়াই সে বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসেই সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে বিষয়টা এরকম না, সে এসে হাঁপাতে থাকে এবং পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করে। তবে পরিবারের সদস্যরা তারা এটা বিশ্বাস করে না। বলে রাখা ভালো, তার পরিবারে 5 জন সদস্য ছিল। এই অভি, তার স্ত্রী, তার বাবা, তার মা ছিল না, মা মারা গিয়েছিল, আর তার 2টো কন্যা সন্তান রয়েছে। একটা বড় সন্তান, তার বয়স 5-6 বছর, আর একটা কন্যা সন্তান, তার বয়স ওই সময় 7 কি 8 মাস হয়েছিল আর কি। আর অভির বয়স ছিল ওই সময় 34 কি 35 বছর আনুমানিক। তো ওই রাত্রে সে কোনো ধরনের সমস্যা ছাড়াই ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে সে স্বপ্নে দেখতে পায় সে একটা গভীর অরণ্যে রয়েছে, চারদিকে বিশাল বড় বড় গাছ। ওই গাছগুলোর ভেতর থেকে লম্বা 2টো অবয়ব বের হয়ে আসলো। এই অবয়বের চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না, তাদের মুখের উপরে কালো কোনো কিছু দিয়ে ঢাকা ছিল, একটা হুডি জাতীয় কিছু। শীতকালে আমরা এরকম হুডি, যে সোয়েটারগুলো পরি, মাথার উপর যেরকম একটা হুডির মতো দেওয়া থাকে, ওরকম কিছু একটা, তবে চেহারাটা দেখা যাচ্ছে না, তবে অবয়ব কালো। আর তাদের শরীরের অন্য অংশগুলো খুব ভয়ঙ্কর ছিল। তাদের হাত দুটো নাকি খুবই ভয়ঙ্কর, মনে হচ্ছে দেহের থেকে 2 হাতই বড়। নখগুলো খুব সুচালো বলে মনে হচ্ছিল। ওই 2টো অবয়ব বলছে যে, অভি, তুই মাছ মনে করে যেটাকে আঘাত করেছিস, তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস ওই 2টা কি ছিল। এখন তুই যদি 2টি ছাগল আর 2টি মুরগি জবাই করে যেখানে আঘাত করেছিলিস সেখানে গিয়ে রেখে আসিস, তাহলে তুই ক্ষমা পাবি, না হলে কিন্তু তুই ক্ষমা পাবি না। তুই কাজটা কিন্তু খুব অন্যায় করেছিস। এই স্বপ্নটা দেখার পর অভির ঘুম ভেঙে যায়। তখন অভি বুঝতে পারে সকাল হয়ে যাবে যাবে ভাব। সকালবেলা স্বপ্নের কথা তার পরিবারের সদস্যদের কাছে শেয়ার করে, তারাও এই বিষয়টা হেসে উড়িয়ে দেয়। তারা বলে, রাত বিরতে আর তোমাকে মাছ ধরতে যেতে হবে না, ভয় পাইছো তো, এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখছো। তো অভি তো কাঠমিস্ত্রি, সে একটা কাঠের কাজ খুব ভালো জানতো। সেটা হচ্ছে যে যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের পূজার ঘরে কাঠ দিয়ে তৈরি এক ধরনের ছোট ঘরের মতো বানানো হয়। তার মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি রেখে অনেকেই সেটাকে পূজা করেন। তো যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া আমরা বিভিন্ন দোকানে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, তাদের দোকানে এরকম ছোট কাঠ দিয়ে তৈরি ঘরের মতো দেখতে পাই, যার মধ্যে দেখা যাচ্ছে যে গীতা, তারপরে ছোট
আকারের কোনো মূর্তি এগুলো রাখা থাকে, তারপর সেখানে আগরবাতি ধূপ জ্বালানো থাকে। তো ওই টাইপের যে ঘর, কাঠের ঘর, এই কাঠের ঘরটা সে খুব ভালো নিখুঁত ভাবে তৈরি করতে পারতো, ফিনিশিংটা খুব ভালো দিত। যার কারণে এই কাজের জন্য সে হরহামেশাই বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী লোকদের কাছ থেকে ডাক পেত, আর কখনো কখনো সে বাড়িতে গিয়েই কাজ করে দিয়ে আসতো। তার নিজস্ব দোকান ওভাবে ছিল না, মানুষের বাড়িতে গিয়েই কাজ করে দিয়ে আসতো, কন্ট্রাক্ট নিত, ওভাবে কাজ করে দিয়ে আসতো। সে একটা কাজের উদ্দেশ্যে ওই দিন সকালবেলা বরিশাল শহরে আসে। তো সে যেই বাড়িতে গিয়েছে ওই বাড়িটা ছিল 3 তলা। 3 তলায় বসে এরকম একটা ঘর তৈরি করতে হবে, আর নিচ তলাতে দোকান ছিল, চায়ের দোকান ছিল, আরো কিছু দোকান ছিল। তো সে তো কাজ করছে, সকালে গিয়েছে, ওই বাড়ির সদস্যরাও দেখেছে সে এসে কাজ শুরু করেছে, সে কাজ বুঝে নিয়েছে, কারণ কাঠ ওখানেই ছিল, সে একাই কাজ করছিল। তো কাজ করছে করছে দুপুর আনুমানিক 1টা কি 1:30টার মতো বেজেছে। ওই যে 3 তলার নিচে যে চায়ের দোকান, ওখানে কিছু মানুষ বসে চা খাচ্ছিল। হঠাৎ করে তারা একটা শব্দ শুনতে পায়। শব্দটা কোত্থেকে আসলো? ধরাম করে কিছু একটা পড়েছে। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা দেখে ভয়ঙ্কর একটা ব্যাপার, একটা ছেলে উপর থেকে পড়ে গিয়েছে। তো যারা চা খাচ্ছিল এর মধ্যে ওই 3 তলায় যেই বাড়িতে অভি কাজ করতে গিয়েছিল সেই বাড়ির একজন সদস্য ছিল। সে বলে, আরে এই ছেলেটা তো অভি, আমাদের বাসায় কাজ করতে আসছিল, পূজার যে ঘর ওই ঘরটা তৈরি করতে আসছিল, ও এইভাবে পড়ে গেল কিভাবে? তো এটা তো কেউ বুঝতে পারছে না, অভির সাথে অন্য কেউ ছিল না ওই সময়। তবে অভি তখনও জীবিত ছিল বলে অনেকে মনে করেছেন, কারণ তার মাথা থেকে অনর্গল রক্ত বের হচ্ছিল। দ্রুত তাকে বরিশাল শহরের স্বনামধন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সঙ্গত কারণে হসপিটালটির নাম আমরা বলছি না। নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং চিকিৎসক বলেন যে ওর মৃত্যু তো পড়ে যায় হয় নাই, ওর মৃত্যুটা আসলে হত্যাকাণ্ড, গলা টিপে হত্যা করা হয়েছে, এইটা আত্মহত্যাও না। ওই দিনটা অমাবস্যার দিন ছিল। এরপর বিভিন্ন প্রসেস শেষ করে, যেহেতু এটা একটা অপমৃত্যুর লাশ ছিল, পুলিশি যেই ব্যাপারগুলো ছিল সেগুলো সম্পন্ন হবার পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এরকম একটা লোক হঠাৎ করে মারা গেল, সে গেল একটা কাজে, ওই বাড়ির লোকজনও বলতে পারে না যে কি হইল, আর সে তো মারাই গেছে, মৃত্যুর সময় কি হয়েছে সেটাও তো আর জানা যাচ্ছে না। ঘটনাটা মনে হতে পারে এখানেই শেষ, কিন্তু না। যেহেতু ছেলেটা হিন্দু ধর্মাবলম্বী ছিল, তাকে তো শ্মশানে নিয়ে দাহ করতে হবে। তো তাকে নিয়ে যাওয়ার জন্য বাঁশ দিয়ে তৈরি একটা মাচার মতো তৈরি করা হয়েছিল। 4 জন লোক যখন সেই মাচার উপর তাকে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিল, হঠাৎ করে হয় কি, ওই বাঁশের মাচাটা ভেঙে ওই অভির লাশটি মাটিতে পড়ে যায়। যারা ওই মাচাটি চারদিক থেকে ধরে রেখেছিল তাদের কাছে মনে হয়েছিল কেউ যেন নিচ থেকে ওকে ধরে হ্যাচকা টান দিয়েছে, যার কারণে ওই বাঁশের মাচার যে মাঝের যে অংশটা সেটা ভেঙে অভির ডেড বডি নিচে পড়ে গেছে। ওখানে কিন্তু আরো অনেক মানুষ ছিল। যাই হোক, তাকে শ্মশানে নিয়ে গিয়ে পরবর্তীতে ঠিকঠাক মতোই সৎকার করা সম্ভব হয়। সৎকার করার সময় আর কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যাটা হলো যে যেই রাতে তাকে দাহ করা হয় ওই রাত থেকেই একটা গুরুতর সমস্যা শুরু হয়ে যায়। গ্রামের কোনো মানুষই রাতের বেলা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছিল না। হঠাৎ করে রাতের বেলা কেউ দেখা শুরু করলো, অভি সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারো বাড়িতে টিনের চালে শব্দ হচ্ছে, ধরাম করে কিছু পড়েছে। ওই রাত্রে এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রাহুল চন্দ্র ভাই, তাদের বাড়িতেও টিনের চালে কিছু একটা পড়েছে এরকম আওয়াজ ওনারা শুনেছিলেন।
এরকম সমস্যা প্রতি রাত্রি চলতে থাকলো। গ্রামের লোকজন রাতের বেলা যে বাইরে বের হবে, একই সময়ে অভিকে বিভিন্ন জায়গায় দেখা যায়। এট এ টাইম বিভিন্ন লোক তো বিভিন্ন জায়গায় ছিল। কেউ দেখেছে পুকুর পাড়ে, কেউ দেখেছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ দেখেছে বাঁশঝাড়ের নিচে। আর টিনের চালের শব্দ হওয়ার ব্যাপারটা এটা তো আছেই। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে যায়। অভি মৃত্যুর পূর্বে তার সাথে যে দুটি ঘটনা ঘটেছিল এটা পরিবারকে বলে গিয়েছিল বলে পরিবারের সদস্যদের কাছ থেকে এই বিষয়টা লোকজন জানতে পারে। তখন লোকজন পরামর্শ দেয় দ্রুত কোনো পুরোহিতের কাছে যাও, দেখো কি পরামর্শ দেয়। তো একজন পুরোহিতের কাছে যাওয়া হয়। তখন পুরোহিত বলে যে আসলে ওর মৃত্যুটা অমাবস্যা তিথিতে হয়েছিল, এটা একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আর ও যে কাজটি করেছে এই কারণেই ওই জিনেরা ক্ষিপ্ত হয়ে ওকে বলি হিসাবে নিয়ে গেছে। আর তোমরা কোন আক্কেলে এই কাজটা করলা? তোমরা এটাকে হেসে উড়াই দিলা, তোমাদের কারণে তো ছেলেটা মারা গেল। পরিবারের সদস্যরা আফসোস করতে থাকে, তা আসলে বুঝতে পারে না ঘটনাটা কি। তখন পুরোহিত বলেন যে এই ধরনের সমস্যা হলে আমাদের ধর্ম মতে কিছু যজ্ঞের আয়োজন করতে হয়, তাহলে এই ধরনের সমস্যা থাকে না। তো সেই অনুযায়ী তারা নিজেদের সাধ্য অনুযায়ী পুরোহিতকে দিয়ে যজ্ঞের আয়োজন করে, অর্থাৎ পূজার আয়োজন করে। তো এটা যখন করা হয় তারপরে এই অভিকে আর দেখা যায়নি। এটাই ছিল ঘটনা। 2014 সালের ঘটনা এটা। এটা বাকেরগঞ্জ উপজেলার কোন একটি গ্রামে ঘটেছিল। যাদের এলাকায় ঘটেছিল তারা হয়তো বা কিছুটা বুঝতে পারবেন, তবে অনুরোধ করব যে কোন গ্রামে ঘটেছে আপনারা যদি জেনেও থাকেন কমেন্ট সেকশনে সেই গ্রামের নামটি বলার দরকার নাই, যেহেতু রাহুল চন্দ্র ভাই উনি নিজে চান নাই গ্রামের নামটি প্রকাশ করতে, আমরাও চাচ্ছি না যে কেউ গ্রামের নামটি বলুক। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করবে এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম তাহমিন চৌধুরী। ওনার বাড়ি সিলেটে। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে। একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তার সাথে পরিচয় হয়েছিল, যার নাম মোহাম্মদ সাইমুল আলম শাওন। শাওন ভাইয়ের কাছে জানতে চান যে আপনার কাছে কোনো সত্য ভয়ের ঘটনা আছে কিনা। তখন উনি বললেন যে হ্যাঁ আছে তো, এই তো 2024 সালের মে মাসে ঘটেছিল। উনি ঘটনা বলতে চেয়েও একটা জায়গায় আটকে গেলেন। উনি বললেন না, এইভাবে তো বলা যাবে না, আমার একার সাথে তো ঘটে নাই, আমার সাথে আমার বন্ধুও ছিল যার নাম সাব্বির। তার সাথে কথা বলে অনুমতি দিলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে ঘটেছিল জায়গাটা একটা মাদ্রাসা। এই কারণে কিছু বিষয় ভেবে চিন্তে ঘটনাটি উনি শেয়ার করবেন কি করবেন না, অর্থাৎ প্রচারের অনুমতি দিবেন কি দিবেন না, এইটা উনি ভেবে দেখবেন। এর কয়েকদিন পর উনি ঘটনাটি এই তাহমিন চৌধুরী ভাইয়ের সাথে শেয়ার করেন। উনি এর মধ্যেই ওনার বন্ধু যার নাম হচ্ছে সাব্বির, তার সাথে বিষয়টি যখন শেয়ার করেছিলেন তখন ওরা দুজনই পরামর্শ করে এই ঘটনাটি প্রচারের অনুমতি দিয়েছিলেন। তবে শুধু মাদ্রাসার নামটা প্রকাশ করতে চান নাই। মাদ্রাসা কমিটির নিষেধ আছে এই বিষয়ে মাদ্রাসার নামটা প্রকাশ করা, তাহলে অনেকেই ভয় পেতে পারেন। মাদ্রাসাটা কমই মাদ্রাসা না, সন্ধ্যার পরে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। আর মাদ্রাসা বা স্কুল যেগুলো আছে এগুলোতে কিন্তু ইন্টারনেট সংযোগ রয়েছে, কেননা সরকারি ইমেইলগুলো আসে, অধিদপ্তর বা মিনিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু অনেক ইমেইল আসে, সেগুলো আবার রিপ্লাই করতে হয়, ফিডব্যাক দিতে হয়, অফিস আদেশগুলো চেক করতে হয়। এই জন্য ওই মাদ্রাসাতে ইন্টারনেট সংযোগ ছিল। দেখা যেত যে সন্ধ্যার পরও ওই ওয়াইফাইটা বন্ধ অধিকাংশ সময় হতো না, যার কারণে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যাদের কাছে থাকতো তারা সন্ধ্যার পরে ওয়াইফাই চালাতে পারতেন। মাদ্রাসার কাছাকাছি আসলে ওই ওয়াইফাই সংযোগটা মোবাইলে পেত, মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যেত ওই ওয়াইফাই সংযোগটা, তখন তারা ওয়াইফাই ব্যবহার করতে পারতেন। মাদ্রাসার আশেপাশে যারা থাকতেন তারা অধিকাংশই ওই মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষক, স্টাফ সবাই, মানে ওখানে যারা লেখাপড়া করত, যারা শিক্ষকতা করত বা এখনো করে, অধিকাংশই ওই গ্রামেরই বাসিন্দা। ওই মাদ্রাসাতেই সাইমুল ইসলাম শাওন ভাই এবং তার বন্ধু সাব্বির ভাই এই দুইজন লেখাপড়া করতেন। তো এই দুইজনের কাছে
পাসওয়ার্ডটা কোনো না কোনোভাবে চলে আসে। সাধারণত মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা কিন্তু ওই প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন বা স্টাফ রয়েছেন এনারা ছাড়া অন্য কারো কাছে যায় না। যেহেতু এই শাওন ভাই সাব্বির ভাই একই এলাকার, কোনো না কোনো ভাবে ওনারা ম্যানেজ করতে পেরেছিলেন। তখন এই শাওন ভাই সাব্বির ভাইকে বলছে যে সাব্বির চল, আজকে সন্ধ্যার পর আমরা মাদ্রাসার এখানে বসে একটু ইন্টারনেট ব্রাউজ করব, নেটে কিছু কাজ আছে। সাব্বির ভাই বললেন যে ঠিক আছে করব, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা পাসওয়ার্ডটা জানি, তাহলে তো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে, তখন আর একটা ঝামেলা হবে, বারবার তো ম্যানেজ করা যাবে না। ওই দিন আবার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, যার কারণে পরিবেশটা একটু অন্যরকম ছিল, আশেপাশে লোকজনও কম ছিল। সন্ধ্যার পর মাগরিবের সালাত আদায় করে, পাশে মসজিদ ছিল, মসজিদ থেকে সালাত আদায় করে ওনারা মাদ্রাসার বারান্দায় গিয়ে বসেছেন। মাদ্রাসার যে মেইন গেটটা এটা ওই সময় খোলা ছিল, ওই সময় অন্য কেউ ছিল না, কোনো পাহারাদার ছিল না, কেউ ছিল না, শুধু ওনারা দুজন। তো ইলেকট্রিসিটি ছিল, ওয়াইফাই কানেক্টেড ছিল। ওনারা দুজন অনেকক্ষণ বসেই মোবাইল ফোন চালিয়েছেন। হঠাৎ করেই এই সাব্বির যিনি, তার চোখ যায় মাদ্রাসার দেয়ালের দিকে, কোনো একটা খসখস শব্দ পেয়েছে, এরপর চোখ যায় ওইদিকে। যখন চোখ গিয়েছে, দীর্ঘ সময় তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন উনি, হঠাৎ করে যখন চোখ গিয়েছে ওনার কাছে মনে হলো মাদ্রাসার দক্ষিণ পাশের দেয়াল বেয়ে কোনো একটা মহিলার মতো অবয়ব নেমে আসলো, নেমে একটা সাইডে চলে গেল। সাব্বির ভাই তখন শাওন ভাইকে বলে, শাওন দেখ কে যেন আসলো, দেয়াল বেয়ে নামলো। তখন সাব্বির ভাইকে শাওন ভাই বলছেন, আরে ধুর কি দেখিস না দেখিস, মেইন গেটটা তো খোলা আছে, কারো দেয়াল বেয়ে নামার দরকার আছে কোনো? মনে হয় অনেকক্ষণ মোবাইলের দিকে তাকাইছিলি, এই জন্য উল্টাপাল্টা কিছু দেখতেছিস, ও কিছু না। তখন শাওন ভাই বলছেন যে কেন জানি এখন আর ভালো লাগতেছে না রে, কেমন একটা অস্বস্তি কাজ করতেছে, চল চলে যাই। তখন আবার সাব্বির ভাই বলতেছেন, আরে ধুর কি বলিস, একটু পরেই তো এশার আজান দিবে, পাশেই মসজিদ, এশার নামাজ জামাতে পড়ে তারপর না হয় বাসায় যাবো, আর অল্প সময় তো আছে আজানের, থাকি না আরো কিছুক্ষণ। তখন আবার শাওন ভাই বলছে আচ্ছা ঠিক আছে থাকি। এরপর 5 থেকে 10 মিনিট চলে যায়। হঠাৎ করে কি হয়, তার একটা হাঁটার শব্দ এই শাওন ভাই সাব্বির ভাই দুজনই পাচ্ছেন। কেউ একজন হাঁটাহাঁটি করছে পেছনে, ওনাদের থেকে একটু দূরে। দুইজন একে অপরের দিকে তাকান, মোবাইল থেকে মুখ তুলে, কি ব্যাপার, হাঁটে কে? এখানে তো কারো থাকার কথা না, আর এসেও যদি থাকে আমাদের সাথে কথা বলবে, আমরা তো এই এলাকারই ছেলে, আর যদি কেউ এসেও থাকে সেও এই এলাকারই হবে, এইভাবে তো আসার কথা না। কোনো চোর টোর ঢুকলো না তো, মাদ্রাসার কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি টুরি করে নিয়ে যাবে না তো? এরকম তারা চিন্তা করেছে। তখনও কিন্তু এই দুজন ভাবেন নাই এখানে প্যারানর্মাল কোনো কিছু হতে পারে। চোর ধরার জন্য এই শাওন ভাই আর সাব্বির ভাই দুজন চুপি 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 মাদ্রাসার দক্ষিণ দিকের যে দেয়াল ওই দিকটাতে আগাতে লাগলেন। যখন এগিয়ে ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠের হাসির শব্দ শুনতে পান। হাসিটা মোটেও ভয়ঙ্কর ছিল না, বেশ মায়াবী হাসিই ছিল বলতে হবে। ওনারা অবাক হয়ে গেলেন, যারে এইখানে মহিলা মানুষ আসলো কোত্থেকে? এত রাতে তো, বা এত রাত বলতে সন্ধ্যার পর তো ওইখানে তারা ওরকমই চিন্তা করেছেন যে একটা মহিলা মানুষের জন্য এটা তো অনেক রাতই ওই জায়গার প্রেক্ষাপটে, এখানে তো কোনো মেয়ে মানুষ আসার কথা না। ওনারা দেখার চেষ্টা করছেন যে আসলে এখানে কি আছে। ওনারা দূর থেকে হালকা করে দেখতে পারলেন যে একটা আসলেই নারী অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখ দেখা যাচ্ছে না। শাওন ভাই তখন চিৎকার করে বলে ওঠেন, এই রাতে কি করেন এখানে? কে আপনি? কোন বাড়ির মেয়ে আপনি? তো মেয়েটাও তখন কিছু বলে না। মেয়েটা যখন কিছু বলছে না, না বলে মেয়েটা কি করছে, অন্য আর একটা দিকে হাঁটতে থাকে। তখন এই সাব্বির ভাই কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠেন, এই মেয়ে কে তুমি? কথা কি কানা যায় না? তখন আবার শাওন ভাই বলছে যে এই সাব্বির মনে হয় বাসা থেকে রাগ টাগ করে এসে এখানে আশ্রয় নিয়েছে। তখন সাব্বির ভাই বলতেছে, রাগ করে আসলে কেউ আবার হি হি করে হাসে নাকি? কি বলিস না বলিস, চল তো দেখি এটা কে, কি উদ্দেশ্যে এখানে আসছে। তখন ওনারা ওই মেয়েটার পিছু পিছু হাঁটতে থাকেন, ওই মহিলাটাও আস্তে আস্তে হাঁটার গতি বাড়িয়ে দেয়।
শাওন ভাই আবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বলে ওঠেন যে দেখুন, আপনি যে বাড়ির মহিলাই হন না কেন, আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসবো। আর আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমরা চলে যাই, আপনি এখানে থাকেন। তখন হয় কি, মনে হলো যে এই অভাবটা বাতাসে মিলিয়ে গেল। এটা যখন ওনারা দেখলেন তখন বেশ ভয় পেয়েছেন, কারণ ওই নারী অবয়বের পিছু নিতে গিয়ে ওনারা কিন্তু ওনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছিলেন। তবে এই নারী অবয়বটা যে আসলে কে, তার চেহারা কেমন, এটা বুঝতে পারেন নাই। মনে হলো কালো বোরখা টাইপের কিছু পরা, এরকম মনে হয়েছিল। যখন এই জিনিসটা ভ্যানিশের মতো হয়ে গেল, ভ্যানিশই হয়ে গেল, তখন এই শাওন ভাই আর সাব্বির ভাই ওনারা চিন্তা করেছেন যে এইটা মনে হয় সত্যিকারই কোনো মহিলা হবে। ওনারা বাইরে বের হয়ে আর একজন লোককে ডেকে নিয়ে আসছেন। ওই যে মসজিদ আছে পাশে, ওই মসজিদের কাছে একজন লোককে ডেকে নিয়ে আসছেন। তিনজন মিলে ওই মহিলাকে খুঁজতেছেন, কিন্তু মহিলাকে তো আর কোথাও পাওয়া যায় না। কাউকে খুঁজে না পেয়ে ওই মসজিদে এশার নামাজ জামাতে আদায় করে দুইজন যে যার বাড়িতে চলে গেছেন। শাওন ভাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন, ঘুমিয়েও গেছেন। রাতের বেলা উনি স্বপ্নে দেখেন একটা মহিলা অবয়ব, তার চেহারাটা বেশ ভয়ঙ্কর, চোখে কোনো মণি নাই, মুখমণ্ডল বিকৃত, অস্বাভাবিক রকমের লম্বা। এই অবয়বটাকে বলছে, আর যদি তোরা কেউ আমাকে বিরক্ত করিস তাহলে আমি কিন্তু তোদের দেখে নেব। আমি কিন্তু কাউকে বিরক্ত করি না, কিন্তু আজকে বহুত বিরক্ত করছিস তোরা। এই স্বপ্নটা উনি দেখেছেন। এছাড়া রাতে অন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন গায়ে প্রচন্ড জ্বর। উনি তো এই বিষয়টা আর পরিবারের সাথে শেয়ার করেন নাই। সকালে ওঠার পর উনি স্বপ্নের ব্যাপারটা আর গত সন্ধ্যার পর যে ঘটনাটা ঘটেছে এটা ওনার মায়ের সাথে শেয়ার করেন। তখন ওনার মা বুঝতে পারেন এখানে নিশ্চয়ই কোনো প্যারানরমাল ব্যাপার আছে। তখন এই শাওন ভাইয়ের বাবাকে ওনার মা বিষয়টা বলেন। ওনার বাবা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন। শাওন ভাই হুজুরকে সবকিছু খুলে বলেন, হুজুর ঝাড়ফুঁক করে দেন, কিছু আমল শিখিয়ে দেন। মজার বিষয় হলো ওই হুজুর কিন্তু ওই মাদ্রাসার শিক্ষকতা করতেন। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি একটু খোঁজখবর নিয়ে দেখি আসলে ঘটনাটা কি। উনি ওনার যেই জিন ছাত্র আছে তাদেরকে দিয়ে খোঁজখবর নিয়েছেন। সেটা হচ্ছে ওই মাদ্রাসার দক্ষিণ পাশে একটা নিম গাছ রয়েছে। এই নিম গাছে একটা জিন থাকে, সে কাউকে ভয়ও দেখায় না, ক্ষতিও করে না, কিন্তু কেউ যদি তাদেরকে তাকে বিরক্তের একটা কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সে ভয় দেখায়। ওই সময় কোনো না কোনো ভাবে সে ওখানে এসেছে, আর এই দুইজনের মধ্যে একজন দেখে ফেলেছে, এরপর দুইজনই দেখেছে। তারপর আবার তার পিছু নিয়ে বিরক্তও করেছে। এই জন্য স্বপ্নে এসে সে শাসিয়ে গেছে। এদিকে হয় কি, এই যে সাব্বির ভাই সকাল থেকে তার অবস্থাও খারাপ, প্রচন্ড জ্বর, বমিও হচ্ছে। হুজুর যখন জানতে পারেন যে এই ঘটনা, কারণ ওই সাব্বিরের বাসা থেকে ওই হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে জানান যে শাওনেরও তো একই ঘটনা ঘটছে। হুজুর জানতে পারেন ওই রাত্রে সাব্বিরও একই স্বপ্নই দেখেছে যেটা শাওন ভাই দেখেছিল। তো হুজুর সেই একই কথাই বলেন যা তিনি শাওন ভাইকে বলেছিলেন। হুজুর যখন এই তথ্য পেয়েছিলেন, এই তথ্য পাওয়ার পর উনি তো এই বিষয়টা জানার জন্য অল্প সময়ের মধ্যেই চেষ্টা করে সফল হয়েছিলেন, যেটা আবার শাওন ভাইকে বলেছিলেন। ওই একই কথা সাব্বির ভাইকেও বলেছেন। তো উনি এটা নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আর কিছু হবে না ইনশাল্লাহ, তোমরা আর এভাবে সন্ধ্যার পরে ওখানে যেও না, ওকে বিরক্ত করো না, ওখানে তো তোমাদের যাওয়ার কথা না, কেন গিয়েছিল। তখন হুজুর জানতে পারেন যে কোনো না কোনোভাবে ওনারা পাসওয়ার্ডটা ম্যানেজ করে ফেলেছিল আর ইন্টারনেট ব্রাউজ করার জন্য ওখানে গেছেন। তো যাই হোক, এরপর থেকে আর কখনোই সন্ধ্যার পর মাদ্রাসার ওই দক্ষিণ দিকে ওনারা যান নাই, এই 2024-এর পর থেকে নিয়ে এখন পর্যন্ত। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মানুষ না চাইলেও আল্লাহর ইচ্ছায় কখনো কখনো কিন্তু এই এন্টিটিগুলো আমাদের চোখে ধরা পড়ে যায়। তবে ধরা পড়ার পর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেখানে আর বেশি তদন্ত করতে যাওয়া যাবে না, সে জায়গা থেকে চলে যেতে হবে। যদি তারা বুঝতে পারে যে আমাদের কেউ তাদেরকে দেখে ফেলেছে, তাতেও তারা ক্ষিপ্ত হয়। কেন দেখলো, আচ্ছা কেন দেখলো, এটা তো আসলে তার দোষ না, কোনো কারণে দেখে ফেলেছেই, তাতেও তারা ক্ষিপ্ত হয়। আবার দেখার পর যদি তাদেরকে
অনুসন্ধান করার জন্য যাওয়া হয়, তাতে ওরা আরো বেশি ক্ষিপ্ত হয়। এই কাজগুলো আসলে করাটা ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা এই কাজগুলো করব না। তবে এই দুইজন যেটা করেছিলেন, তারা তো চোর মনে করে সেখানে গিয়েছিলেন, কারণ ওখানে তো ওই সময় কারো আসার কথা ছিল না, যেহেতু এসেছে চোরই হতে পারে, এই চিন্তা করে ওনারা ওখানে গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ অল্পর উপর দিয়ে নিয়ে গিয়েছেন, আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে সঙ্গত কারণে আমরা শুধু মাদ্রাসার নামটি উল্লেখ করতে পারলাম না। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আহনাফ। ওনার বাড়ি রাজশাহী জেলার রাজপাড়া দাসপুকুর এলাকায়। উনি এসএসসি 2025 স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবার নাম আহমেদ। ওনার দাদার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার জালালাবাদ গ্রামে। ঘটনাটির সময়কাল 1999 সাল। ওনার বাবা তখন যশোরে চাকরি করতেন। ওই বছর বর্ষাকালে কোনো এক কাজে ওনার বাবার গ্রামে আসার প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে ওনাদের গ্রামের বাড়িতে আসার যে পথ, সেটার বর্ণনাটা না দিলে ঘটনাটা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, এই জন্য বর্ণনাটা দিয়ে দিচ্ছি। যশোর থেকে প্রথমে রাজশাহীতে আসতে হবে, সেখান থেকে নওগাঁর ফেরিঘাটে, আগে ওখানে ফেরি চলতো। তো ওনার বাবা সেই ফেরিঘাটে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওখান থেকে নৌকা নিয়ে মিঠাপুর নামে একটা বাজারের ঘাটে নামতে হবে। সন্ধ্যার পর অবশ্য ওই দিকটাতে নৌকা পাওয়াটা দুষ্কর হয়ে যায়। উনি চিন্তা করেছিলেন নৌকার পাবেন কিনা, তবে আল্লাহর রহমতে উনি একটা নৌকা পেয়েও যান। শুধু উনি একা নন, উনি সহ মোট 7 জন মানুষ ছিল সেই নৌকাতে। এশার আজানের কিছু সময় পর সেই মিঠাপুর ঘাটে নৌকাটা পৌঁছেও যায় সহি সালামতে। সমস্যা শুরু হয় এখান থেকেই। ঘাটে নামতে না নামতেই প্রচন্ড বৃষ্টি। ওখানে ছন দিয়ে তৈরি একটা ঘরের মতো ছিল, ওখানে গিয়ে ওনার বাবা দাঁড়িয়েছেন। তখন ওনার বাবা খেয়াল করেন তার আশেপাশে কেউই নেই। ওনার বাবা মোটামুটি 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি কোনো মতেই থামছে না। তো বলে রাখা ভালো, মিঠাপুর বাজারে যেই ঘাটে নেমেছিলেন ওনার বাবা, ওখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। এখন বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার কারণে রাস্তাও খারাপ হয়ে গেছে। এখন তো আরো একটু বেশি সময় লাগবে, বেশি সময় লাগলেও আধা ঘন্টা লাগতে পারে। অনেক দূর তা তো না, আবার অনেক রাত হয়ে গেছে বিষয়টা এরকমও না। তো উনি তো ওই সময় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না, চিন্তা করলেন যে 10 মিনিটের পথ, হয়তো আধা ঘন্টা লাগবে, ভিজেই চলে যায়, কি আর হবে। আর ওই সময়ে উনি কাউকে পাচ্ছিলেন না, বিশেষ করে বাড়ির লোকদেরকে কেউ এগিয়ে নিতে আসেনি। কারণ হলো উনি যে রওনা দেবেন এটা তো কাউকে বলেন নাই। ওই সময় কিন্তু সবার হাতে মোবাইল ফোন ছিল না। বিভিন্ন বাজারগুলোতে মোবাইল ফোন ছিল। অনেকে এই যে 7 টাকা 10 টাকা মিনিট কল করতেন, তারপরে সেই দোকানে ফোন করে বলতেন যে তাকে ডেকে দেওয়ার জন্য, অর্থাৎ যাকে উনি চাচ্ছেন ফোনে। ওনারা আবার কাউকে ডেকে দিতেন, ওই সময় পর একটা বা নির্দিষ্ট সময় পর আবার কল করলে পরে তাদেরকে পাওয়া যেত। ওই সময় মোবাইল ফোনের সিস্টেমটা এরকম ছিল, 1999 সালের কথা বলছি আর কি। আস্তে আস্তে তো সবার হাতে হাতে ফোন পৌঁছে গেছে। তো উনি আসলে ফোন করতে পারেন নাই। তার আরো একটা কারণ ছিল যে ওনার বাড়িতে ফোন ছিল না। আবার কাউকে যে ফোন করে বলতে বলবেন সে অবস্থাও উনি আসলে পান নাই, বা সেই সময় সুযোগ উনি পান নাই। দ্রুতই আসতে হয়েছিল হঠাৎ করেই। চেষ্টা করলে হয়তো পারতেন, বাট সেটা আসলে পরিস্থিতির কারণে হয়নি। ওনাকে তো একাই যেতে হবে। উনি যাওয়া শুরু করেন। উনি যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ে অনেক বড় একটা কড়ই গাছ ছিল। তো এইসব বিষয়ে ওনার আসলে কোনো একটা তোয়াক্কা ছিল না, উনি বেশ সাহসী মানুষ ছিলেন। সেই বাঁশঝাড়ের শেষ মাথায় আবার কয়েকটা বাড়ি ছিল। সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি ছিল এই আহনাফ ভাইয়ের বাবার এক চাচার বাড়ি, আর এই বাড়িগুলো ছিল বাঁশঝাড়ের পশ্চিম দিকে। তো সেই বাড়ির বিপরীত দিকে অর্থাৎ পূর্ব দিকে ওই যে চাচা,
যে চাচার বাড়ি আর কি, তার নাম হচ্ছে আব্দুর রহিম, তার কবর দেয়া আছে। তো ওনার বাবা সেই বাঁশ ঝাড় দিয়ে এগিয়ে যাওয়ার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে কোথা থেকে এক বাঁশ এসে ওনার বাবার গলায় আটকে যায়। গলায় আটকে যায় বলতে হঠাৎ করেই এমন ভাবে কাত হয়ে যায়, ঠিক ওনার থুতনি এবং বুক এই দুইয়ের মাঝখানে যে গলার অংশটা আছে এইখানে চলে আসে। 1 সেকেন্ডের ব্যবধানে এই ঘটনা ঘটে। বাঁশ তো নেমে আসতেও একটু সময় লাগে, আর নেমে আসার সময় এক ধরনের কটকট কটকট আওয়াজও হয়। এমন কিছুই হয়নি, মনে হয় আচমকাই ওখানে বাঁশ চলে এসেছে, অথচ একটু আগেও ওখানে কিছুই ছিল না। হঠাৎ করে এরকম বাঁশ চলে আসলো, এই বিষয়টা ওই সময় ওনার বোধগম্য হলো না। উনি একটু ভয় পান, ভয়ে কয়েক কদম পেছন দিকে সরে যান। আর যখন সরে গেলেন তখন উনি পাশে সেই রহিম চাচার কবর দেখতে পেলেন। তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায় চাচার ভয়ঙ্কর মৃত্যুর কথা। তখন তো সাল 1999, এই 99 সাল থেকে আরো 10 বছর আগে, অর্থাৎ 1989 সালের কথা। সেই রহিম চাচা কোন এক বর্ষাকালে আত্রাই নদী সহ বিভিন্ন খাল বিলে মাছ ধরে বেড়াচ্ছিলেন। এটা যে উনি নতুন মাছ ধরছিলেন বিষয়টা এরকম না, অনেক আগে থেকেই ধরতেন। তো একদিন হলো কি, সেই চাচাকে আর বাসায় পাওয়া যাচ্ছে না। তিনি কি নদীতে মাছ ধরতে গিয়েছেন না বিলে মাছ ধরতে গিয়েছেন, এটা উনি কাউকে বলে যান নাই, বা আগাগোড়াই কাউকে বলতেনও না। উনি ওনার মতো করে চলে যেতেন। এখন কোথায় তাকে খোঁজা হবে এটা নিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেল। 7 দিন পার হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। একদিন আহনাফ ভাইয়ের সেই চাচার এক বন্ধু, তিনিও আহনাফ ভাইয়ের বাবার এক চাচা হন, তার নাম হচ্ছে সজল। এই সজল চাচা একদিন ফজরের নামাজের পর সেই আত্রাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে তার বন্ধু কোথায় যে হারিয়ে গেল। তিনি খুব মর্মাহত ছিলেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন নদীর পাড়ে কিছু সংখ্যক কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। সজল চাচা সেই দিকে এগিয়ে যান। কুকুরগুলোকে যখন তাড়িয়ে দিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সজল চাচা দেখেন একটি মৃতদেহ, কিন্তু এটা অন্যরকম এক মৃতদেহ। এই মৃতদেহের মাথাটা অনেক বড়, অনেক বড় একটা বালিশ হয়, যেরকম একটা বালিশের সাইজ কিরকম হয় ঠিক তেমন, গোলাকারও না, চ্যাপ্টা আকৃতির, কিন্তু অনেক বড়। আর এই লাশটা আর কারো নয়, এই রহিম চাচার লাশ। উনি এই ভয়ঙ্কর লাশ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশের লোকজন চলে আসে। লোকজন যখন চলে আসে, এই লোকজনের মধ্যে কিন্তু এই আহনাফ ভাইয়ের বাবাও ছিলেন। ওনার দেহ, অর্থাৎ এই রহিম চাচার দেহ ছিল স্বাভাবিক, তবে তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল, আর মাথাটা ছিল অনেক বড় বালিশের আকৃতির। পানিতে ডুবে যদি থাকে এরকম 7 দিন, তাহলে লাশ পচে যাওয়ার কথা, ফুলে যাওয়ার কথা, লাশের চেহারাই বিকৃত হয়ে যাওয়ার কথা, কিন্তু না, হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকম। এই রহিম চাচাকে এই বাঁশঝাড়ে কবর দেওয়া হয়েছিল। এই ঘটনাটা তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায়। ওনার বাবা বুঝতে পারছিলেন না এখন কি করবেন। মুরব্বীদের মুখে শুনেছেন হঠাৎ করে যদি সামনে এরকম বাঁশ চলে আসে, তখন আয়াতুল কুরসি, বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ওই বাঁশের গায়ে যদি লাঠি দিয়ে বা শক্ত কিছু দিয়ে মৃদু আঘাত করা হয়, তাহলে বাঁশটা সোজা হয়ে যায়। উনি এটা করলেন, কিন্তু না, বাঁশটির কোনো পরিবর্তন নাই। এদিকে ভিজে তো ওনার ঠান্ডা লেগে গেছে। উনি চিন্তা করলেন এখন কি করবেন। ঘুরে যে যাবেন সেই উপায়টাও নেই। বাধ্য হয়ে উনি বাঁশের নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর অশেষ রহমতে উনি সহি সালামতে নিচ দিয়ে পারও হয়ে যান। এই ধরনের ক্ষেত্রগুলোতে যেটা হয়, বাঁশের নিচ দিয়ে পার হতে গেলে ওই বাঁশটা আরো নিচে নেমে ওই লোককে চাপা দিয়ে ফেলে এবং মানে মারাত্মকভাবে চাপ দিয়ে মানুষকে মেরেও ফেলতে পারে, এমন একটা অবস্থা হয়। কিন্তু আল্লাহর রহমতে ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি বাঁশঝাড় পার হয়ে একটা প্রাইমারি স্কুল ছিল, ওইদিকে যখন গিয়েছেন তখন ওনার বাবা লক্ষ্য করেন পেছন থেকে মনে হচ্ছে ঝড় হচ্ছে। তবে উনি ওই সময় পেছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যান। এরপর আর কোনো সমস্যা ছাড়াই উনি বাড়িতে চলে যান। এই ঘটনা উনি
তখন বাড়িতে কাউকে বলেন নাই, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না। এই ঘটনার পর আহনাফ ভাইয়ের বাবা উনি একই রকম স্বপ্ন বারবার দেখতে থাকেন। স্বপ্নটি এরকম যে উনি একটি জঙ্গল বা বাঁশঝাড় দিয়ে হাঁটছেন, এক পর্যায়ে হঠাৎ করেই কিছু বাঁশ এসে সামনে এবং পেছন থেকে তার গলায় চাপ দিয়ে ধরছে। তিনি গোঙাতে থাকেন, গোঙাতে গোঙাতে ওনার ঘুমও ভেঙে যায়। তো এই আহনাফ ভাইয়ের মা কিন্তু বিষয়টা খেয়াল করেছিলেন। এরপর তিনি আহনাফ ভাইয়ের বাবার কাছ থেকে বিষয়টা জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছিল। এরপর থেকে উনি এই স্বপ্ন দেখা শুরু করেছেন। এই সমস্যা কোনোভাবেই সলভ হচ্ছিল না। ওনার বাবা নওগাঁর মান্দার কুসুম্বা মসজিদের একজন ইমামের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। তো ওই ইমাম কিছু তদবির দিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে এই সমস্যাটা এরপর আস্তে আস্তে সমাধান হতে থাকে, একটা পর্যায়ে সম্পূর্ণরূপে সমাধান হয়েও যায়। তবে উনি এখনো এই স্বপ্ন দেখেন যখন উনি অসুস্থ থাকেন। অসুস্থ অবস্থাতেই তিনি শুধু এই স্বপ্ন দেখেন। আগে তো রেগুলার দেখতেন, কিন্তু এখন আর সেটা দেখেন না, শুধু অসুস্থ অবস্থায় এই স্বপ্নটা দেখেন। আসলে ওই রহিম চাচার সাথে কি হয়েছিল এটা তো জানা যায় না, কারণ উনি তো মারা গিয়েছিলেন। উনি কাউকে বলে যেতে পারেন নাই যে ওনার ডেড বডির মাথার সাইজটা এমন কেন হলো। 7 দিন পানিতে থাকার পরও ওনার শরীরের কোনো পরিবর্তন হয় নাই, শুধু মাথার অংশ ছাড়া। শরীরের এই আঁচড়গুলোই বা কেন? আর হঠাৎ করেই বা ওইখানে এই বাঁশগুলো নেমে আসার পেছনে কারণ কি ছিল? এরপর থেকে ওনার সাথে এই যে 1999 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল অসুস্থ অবস্থাতে এখনো ঘটনা ঘটে চলছে। এটা কেন হচ্ছে? এই রহস্য আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। চলুন ঘটনায় চলে যাই। এবারে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার আরো একটি ঘটনা আমরা আমাদের থার্সডে নাইটের 113তম আয়োজনে ভয়াল চম্বল শিরোনামে প্রচার করেছিলাম। ওনার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমের গ্রামে। মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারির বাড়ি। ওনার বর্তমান ঠিকানা বাগেরহাট জেলার সদর উপজেলার উত্তর বাদেকারা পাড়া গ্রামে। উনি ছোটবেলাতে ওনাদের এলাকায় বড় হয়েছিলেন। ওনার জন্ম ভোলাতে, কিন্তু ওনার আব্বুর চাকরির সুবাদে পরিবার সহ বাগেরহাট চলে আসেন আর এখানে বর্তমান বসবাস করছেন। ওনার আগের যে ঘটনাটা, ভয়াল চম্বল শিরোনামের যে ঘটনাটা, যেটা আমাদের থার্সডে নাইটের 113তম আয়োজনে ছিল, সেখানে বর্ণনা করা হয়েছে ওনাদের যেই এলাকাটা আর কি, ওই এলাকার সামনের দিকে পুরনো রাজবাড়ি এটা রয়েছে। বর্তমানে এটাকে পুরাতন পুলিশ লাইন বলে। এই এলাকার আবার পেছনে বিস্তীর্ণ বাগান রয়েছে যা মোল্লার বাগান নামে পরিচিত। আর এই যে পুরাতন পুলিশ লাইন আর মোল্লার বাগান, এই দুই জায়গার মাঝামাঝি একটা জায়গা রয়েছে, এই এলাকাতেই ওনাদের অবস্থান। তো ওই এলাকার ঘটনা দিয়েই প্রথমে শুরু করি, পরে ওনার নানা বাড়ির ঘটনায় আমরা যাব। উনি অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন, ছোট ছোট ঘটনা, আমরা ধারাবাহিকভাবে সেগুলো এখন উপস্থাপন করছি। তো ওনাদের ওই এলাকাটিতে যেহেতু রাজবাড়ি পেছনের দিকে ছিল, ওই আমলে ওখানে একটি শ্মশান ছিল। যদিও বা এই জিহান ভাইরা কখনো দেখেন নাই ওই শ্মশানে কোনো মৃতদেহ দাহ করতে, তবে স্থানীয় যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদের কাছে ওই শ্মশানের বর্ণনা পাওয়া যায়। ওটা এখন ফাঁকা, অনেকটা ছোটখাটো মাঠের মতো একটি আয়তাকার ফাঁকা জায়গা, তার চারপাশ গাছপালা দিয়ে ঘেরা। ওই মাঠে আবার এই জিহান ভাইরা ছোটবেলায় খেলাধুলা করতেন। মাঠের পাশে একটি ছোট পুকুর আছে, পুকুরে ছোট একটি ঘাটও আছে। যতদূর ওনারা জানতে পেরেছেন, মৃতদেহ দাহ করার পর অবশিষ্ট যা থাকে তা ওই পুকুরে বিসর্জন দেওয়া হতো। পাশে অনেক পুরনো পরিত্যক্ত একটা ওয়াশরুমও রয়েছে। ওখানে একটি তুলা গাছও আছে। এই গাছ কেন্দ্রিকও কিছু ঘটনা আছে, তাতে আমরা পরে আসব। তো ওই জায়গায় এখন আর কেউ খেলাধুলা ওরভাবে করে না, জায়গাটা জঙ্গলের মতো হয়ে গেছে আর কি। এবার আসি প্রথম ঘটনায়। ঘটনাটি 2011 কি 12 সালের মধ্যে ঘটেছিল। ওই এলাকায় একজন মহিলা আছেন, তো ওনার আসল নাম কি বলা মুশকিল, তবে উনি মনার মা নামে পরিচিত ছিলেন আর কি। তো একদিন দুপুরবেলা, তখন গ্রীষ্মকাল,
সাপ্লাইয়ের পানির তীব্র সংকট থাকায় উনি ওই মাঠের পাশের পুকুরে গিয়েছেন গোসল করতে। ওই পুকুরের যেখানে শ্মশানের অস্থি বিসর্জন দেওয়া হতো বা ওই যে যেই জিনিসগুলো বেঁচে যেত, যেগুলো ফেলা হতো পানিতে, তো ওই জায়গার দিকে গিয়েছেন। তখন তো একদম গ্রীষ্মের ভর দুপুর, আশেপাশের লোকজন নেই বললেই চলে। উনি যথারীতি ঘাটে নেমে হাত পা ধোয়ার চেষ্টা করছেন, হাত পায়ে পানি দিচ্ছেন। উনি যতদূর মনে করতে পেরেছেন, মনে হলো যে পেছন থেকে ওনার চুলের মুঠি ধরে কেউ সজোরে টেনে পুকুরের পানির মধ্যে নামিয়ে নিয়ে গেল এবং ওনাকে চুবাতে লাগলো। উনি অনুভব করছেন কেউ চুলের মুঠি ধরে রেখেছে। উনি ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই মনার মায়ের শক্তির কাছে ওই শক্তি আসলে কি বলবো, মনার মায়ের শক্তি কিছু না। উনি কোনোভাবেই কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না, অর্থাৎ ওই শক্তির কাছে মনার মায়ের শক্তি একদমই তুচ্ছ। উনি অনেক চেষ্টা করার পরও মনে হচ্ছে একদম ফলাফল শূন্য। ওনাকে তো এক নাগারে পানিতে চুবিয়েই যাচ্ছে। এরপর ওনার কিছু মনে নাই। ঘটনা ওই সময় যেটা হয়েছিল সেটা হলো, ভাগ্যক্রমে ওই রাস্তা দিয়ে দুপুরে একজন লোক, হয়তোবা উনি বাড়ির দিকে যাচ্ছিলেন, উনি শুনলেন পুকুরের পানির মধ্যে শব্দ হচ্ছে। উনি মনে করেছেন যে বড় কোনো মাছ হবে হয়তো, গ্রীষ্মের সময় তো পুকুরের পানি কমে যায়, তাই মনে হয় পানির মধ্যে নড়াচড়া করছে, শব্দ হচ্ছে। উনি দৌড় দিয়ে গেলেন যে ওখানে কি মাছ দেখা যায়। উনি গিয়ে দেখেন একজন মহিলা পা উপরে, মাথা পানির নিচে, মানে মাটির মধ্যে তার মাথাটা হয়তো বা ঢুকে গেছে, পা দুটো উনি নাড়াচ্ছেন আর তাতে শব্দ হচ্ছে, মানে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত পানির উপরে, বাকি অংশ পানির নিচে। পুকুরের পানি ওই জায়গা মোটামুটি ঘোলাই হয়ে গেছে বলতে হবে, যেহেতু ধস্তাধস্তি হচ্ছে, ঘোলা হয়ে গেছে। একে তো গ্রীষ্মকাল, পুকুরের পানিও কম, খালি হাঁটু থেকে বাকিটুকু দেখা যাচ্ছে। অন্য সময় হলে পুরো বডিটাই পানির নিচে চলে যেত, কিছুই দেখা যেত না, পানি কম থাকার কারণে হয়তো বা দেখা যাচ্ছে। আমরা অনেক সময় দেখি না, হাঁস পানিতে ডুব দেয়, মাথাটা ডুব দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে দেয়, শামুক টামুক খায় আর কি, ওই রকমই কিছু, মানে ওই রকম যেরকম লাগে না ওই রকম লাগছে। অর্থাৎ ওই মহিলার মাথাটা মাটির মধ্যে ঢোকানো। উনি তো বুঝতে পারছেন যে এখানে কোনো একটা মানুষকে হত্যা করার আয়োজন চলছে, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। উনি যখন এটা দেখেছেন, উনি নিজে গিয়ে উঠানোর আসলে সাহস করেন নাই, উনি নিজেও খুব ভয় পাচ্ছিলেন। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তারপর ওনার চিৎকার শুনে কিছু লোকজন দ্রুত চলে আসে, তখন ওই মহিলাকে উদ্ধার করা হয়। মহিলা কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছিলেন, ওনার কিছু মনে ছিল না। ওনাকে তুলে নিয়ে আসা হয়, এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। এলাকার মসজিদ যেটা, সেটা হচ্ছে ওই যে পুলিশ লাইন মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। উনি সে ঝাড়ফুঁক করেন, এরপর ওনার জ্ঞান ফেরত আসে। উনি তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে যান। তবে আল্লাহর রহমতে এরপরে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরকম হয় না যে এই ঘটনার পর ভিকটিমের উপরে আসর হয়, জিন হাজির হয়ে গেছে। যখন হুজুর ঝাড়ফুঁক করেছেন তখন জিন হাজির হওয়ার কথা, কিন্তু হাজির হয়নি। ওই ঝাড়ফুঁকের কারণে ওনার শরীরে কোনো ধরনের কোনো রিয়াকশনও দেখা দেয়নি। হুজুর বুঝতে পারলেন যে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। এই যে মনার মা, উনি এখনো ওই এলাকাতেই আছেন। এবার আসি মনার বাপের সাথে কি হয়েছিল। উনি মনার বাপ নামে পরিচিত, অর্থাৎ মনার বাবা, মনা ওনাদের সন্তান। ঘটনার সালটা ঠিক করে অবশ্য জিহান ভাই বলতে পারেন নাই, তবে এই যে মনার মায়ের সাথে যে ঘটনাটা ঘটেছে 2011 কি 12 সালের মধ্যবর্তী একটা সময়, এই ঘটনার হয়তো বা বছরখানেক পরে হবে বা 6 মাস পরে হবে, এরকম কিছু একটা হতে পারে। তো এই যে মনার বাবা যিনি, উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। উনি ফজরের নামাজের আগেই উনি মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়ে গেছেন। চিন্তা করেছেন যে এখনো তো ওয়াক্ত আছে, অর্থাৎ তাহাজ্জুদের রক্ত আছে, যাই গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপর ফজরের নামাজ পড়ে বাড়িতে আসবো। তো উনি ঠিকঠাক মতোই গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। আর মসজিদ যেটা, সেটা হলো ওই পুলিশ লাইন মসজিদ আর কি। তো মসজিদে যেতে হলে যেই মাঠে ওনার একসময় খেলতেন, অর্থাৎ ওই যে পরিত্যক্ত শ্মশানের মাঠ, ওটার পাশ দিয়ে যেতে হয়। তো উনি ওই দিক দিয়ে গিয়েছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আজান হয়েছে, ওই নামাজ পড়েছেন, নামাজ শেষে একটু সকাল সকাল হয়েছে, উনি যথারীতি বাড়িতে ফিরেছেন। বাড়িতে যখন ফিরেছেন তখন কিন্তু ফেরার সময় ওই যে শ্মশানের পাশের যে রাস্তাটা, উনি ওই রাস্তায় না গিয়ে একটু দ্রুত বাড়িতে যাওয়ার জন্য মাঠের মধ্য দিয়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছেন। অর্থাৎ যেই মাঠটায়
এই যে জিহান ভাইরা খেলতেন একটা সময়, এখন আর কেউ খেলেন না, পরিত্যক্ত হয়ে গেছে, ওই মাঠের ভিতর দিয়ে আড়াআড়ি ভাবে গিয়েছেন। আর যখন ফজরের সময় গিয়েছেন তখন মাঠের পাশ দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, ওই মাঠ পাড়ি দিয়ে তো গিয়েছেন। ওই মাঠের পরে কিন্তু একটা পুকুর আসছে, যে পুকুরের কথা আমরা একটু আগেই বলেছি, যে পুকুরে ওনার স্ত্রীর বেহাল দশা হয়ে গিয়েছিল। তো ওই দিক দিয়ে খানিকটা হাঁটার পর আবার মেইন রাস্তা। উনি তো চিন্তা করেছেন যে আড়াআড়ি ভাবে যাই, মাঠের ভেতর দিয়ে চলে যাই, ফজরের সময় তো পাশ দিয়ে এসেছি, এখন তো সকাল সকাল হয়েই গেছে, এখন আর ভয় কিসের। তো উনি যখন বাড়িতে ঠিকঠাক মতো চলেও আসছেন, এরপরই শুরু হয় সমস্যা। ঘরে ঢোকার পর ওনার আচরণে ভয়ঙ্কর পরিবর্তন। সুস্থ শান্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, উনি নামাজে গেলেন, আসার পর পুরোই উল্টো। পাগলের মতো আচরণ শুরু করেছেন, গান গাচ্ছেন, নাচানাচি করছেন, একা একা কথা বলছেন, জোরে জোরে হাসছেন, আবার কাঁদছেন, খাটের উপরে উঠে বানরের মতো লাফাচ্ছেন। এরকম একটা আচরণ তো একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে শোভা পায় না। ওনার আচরণে ঘরের লোকজন তো ভয় পেয়ে গেছে, তারাও ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদের শব্দে আশেপাশের লোকজন বেরিয়ে এলো। সবাই যখন এই অবস্থা দেখলো, তখন সবাই বুঝতে পারলো যে এটা স্বাভাবিক কিছু না, এটা প্যারানর্মাল কিছু। তখন সেই পুলিশ লাইন মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। ইমাম সাহেব আসেন, দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে এই মনার বাবার উপরে এসে জিন হাজির হয়। হুজুর জিজ্ঞেস করেন, কে তুমি, কেন আসছো? তখন উত্তর আসে, আমরা 7 জন ওই পুকুর পার দিয়ে নামাজ পড়ে আসছিল, ওটা আমাদের চলার পথ। সে যখন আসছিল তখন আমরাও চলে যাচ্ছিলাম, আমাদের চলাচলে ও বিঘ্ন ঘটাইছে, এই জন্য আমরা 7 জনকে ধরছি। জিনগুলো নাকি খুব ভদ্র ভাষায় কথা বলছিল, খুব শান্তভাবে। অনেক সময় আমরা শুনি না যে জিনরা যেতে চায় না, এটা দাবি করে, ওটা দাবি করে, এরকম কিছুই হয়নি। হুজুর খুব স্বাভাবিকভাবেই ওই 7 জন জিনকে বলেন যে আসলে সে তো নামাজ পড়ে আসছিল, বোঝে নাই, আর দ্রুত আসার জন্য বাড়ির পথ দিয়ে এসেছে, ইচ্ছা করে তার করেনি, তোমরা চলে যাও, ভুল আর হবে না। জিনেরা হুজুরের কথা মেনে নাই খুব স্বাভাবিকভাবেই, কোনো বিনিময় চাই নাই, কোনো ঝামেলাও করে নাই। জিনেরা চলে যায়, উনিও স্বাভাবিক হয়ে যান। যাবার আগে, অর্থাৎ হুজুর যাবার আগে এই মনার বাবাকে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন, উনি একদম স্বাভাবিক ছিলেন। ওনার অবস্থা পরবর্তীতে স্বাভাবিকই ছিল আল্লাহর রহমতে। এবার আসি আরেকটি ঘটনায়। ওই এলাকায় 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম শাকিল, ছোট জনের নাম জিহান ভাই মনে করতে পারেন নাই। ঘটনাটা 2015 কি 16 সালের দিকে হবে। এই শাকিলের ছোট ভাই একদিন অনেক রাতে নূর মসজিদের মোড় বলে একটা জায়গায়, এই নূর মসজিদের মোড় থেকে কিছু ভাজা পোড়া কিনে খেতে খেতে আসছিল। রাত প্রায় 12টার বেশি বাজে তখন। এত রাতে ভাজা পোড়া বলতে ওই যে সন্ধ্যার দিকে ভাজা পোড়া বানানোর পর লাস্টের দিকে কিছু অবশিষ্ট থাকে, অল্প টাকায় বিক্রি করে দেয়, ওরকম বেশি করে কিছু কিনে নিয়েছিল। গুঁড়া গুঁড়া কিছু ছিল, আবার আস্ত কিছু ভাজা পোড়াও ছিল। এগুলো কিনে খেতে খেতে বাসার দিকে আসছিল। আর তার হাতে একটা বাটন ফোন ছিল, আর বাটন ফোনের মাথার দিকে একটি টর্চ লাইট ছিল। আর ওই টর্চ লাইটগুলোর আলো কিন্তু খুব মৃদু হয়ে থাকে, ওই মৃদু আলোতেই সে পথ চলতে চলতে আসছিল। তো ওই যে মাঠটা, মানে ওই যে পরিত্যক্ত শ্মশান, ওই শ্মশানের পাশে যে মাঠ, যেটাতে জিহান ভাই একটা সময় খেলতেন, যে মাঠের কথা এতক্ষণ বলছিলাম আমরা, ওই পরিত্যক্ত শ্মশানের কাছে পৌঁছানোর পর সে দেখে সাদা কাপড়ে মোড়ানো একজন ব্যক্তি উল্টো দিকে ফিরে মাথা নুইয়ে বসে বসে কাঁদছে। কাঁদছে নাকি গোংরাচ্ছে বোঝা মুশকিল হচ্ছে। কেমন ধরনের কাপড়? মানুষ যখন হজ করতে যায়, হজ করার সময় এহরামের কাপড়টা মানুষ যেভাবে বাঁধে, মনে হচ্ছে ঠিক ওইভাবে এহরামের কাপড় যেভাবে শরীরে পেঁচিয়ে মানুষ, ওভাবে পেঁচিয়ে বসে আছে। এই যে শাকিলের যে ছোট ভাই, ইনি আবার খুব সহজ সরল মানুষ, তার মাথায় কিন্তু তখনও কোনো ভয় চাপেনি। সে আবার দয়া দেখিয়ে জিজ্ঞেস করছে, ও কাকা, কিডা আপনি এমনি বসে কাঁদতেছেন কেন? মানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে আর কি। তারপরে লোকটা কিন্তু ওভাবে গোঙানির মতো শব্দ করেই যাচ্ছে, কোনো উত্তর তো সে দিচ্ছে না। তো শাকিলের ছোট ভাই আবার ডাকে, ও কাকা, ও কাকা, ওঠেন ওঠেন। এবার ওই জিনিসটা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ওর দিকে ফিরে তাকায়, কিন্তু চেহারাটা বুঝতে পারেনি এই শাকিলের ছোট ভাই। অল্প আলো ছিল তো, কিছু বুঝতে পারেনি। হঠাৎ করে ওই জিনিসটা সজোরে এক থাপ্পড় মারে ওই শাকিলের ছোট ভাইয়ের গালে। এক থাপ্পড়েই সে সেন্সলেস, ওরা কিছু মনে নাই।
পরে বাড়ির লোকজন যখন দেখে যে সে এখনো ঘরে আসছে না, তখন খুঁজতে বেরিয়ে দেখে ওই মাঠের এক কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক করার পর তার জ্ঞান ফেরে। তারপর সে বলে কি হয়েছিল। তবে সে তো ভয়ঙ্কর কোনো কিছু দেখে নাই, কোনো মানুষই তাকে চর মেরেছিল না কি হয়েছিল এটাও তো আসলে সে নিশ্চিতভাবে বলছে না। আশেপাশে লোকজন মোটামুটি জেনে ফেলে যে এই ঘটনা ঘটেছিল। কেউ বলে ভূতে থাপ্পড় মেরেছে, কেউ বলে যে কোনো ছেলে পেলে নেশা করতে গেছিল, নেশা করে এরকম গোংরাচ্ছিল, ও গিয়েছিল বিরক্ত হয়েছে এই জন্য চর মেরেছে। এক একজন এক এক রকম ভাবে বলছিল। তো এই ঘটনার কয়েকদিন পর দুইজন মহিলা রাত করে বাড়ি ফেরার সময় ঠিক ওই একই জায়গায় একজনকে গোংরাতে দেখছে। এই দুইজন মহিলা কিন্তু এই যে শাকিলের ছোট ভাইয়ের ঘটনা জানতেন। দূর থেকে দেখে তারা দাঁড়িয়ে যান। ওনারা বলেন যে কিডা আপনি, কিডা, ভারী জ্বালা তো, এই রাত বিরেতের লোকজন এখানে জায়গায় জায়গায় বসে এরকম কান্নাকাটি করে, এদের জ্বালায় তো চলাচলই দায় হয়ে যাচ্ছে। বারবার এ সমস্ত কথাবার্তা আলোচনা করছেন ওনারা, জোরে জোরেই বলছেন, শোনায় শোনায়, যাতে করে ওনার ওই লোকটা শুনতে পারে, অর্থাৎ ওই অবয়বটা শুনতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা উল্টো করে মুখ ঘুরিয়েই গোঙাচ্ছিল। একটা পর্যায়ে এই দুইজন খুব বিরক্ত হয়। ওনারা দুইজন ভদ্র মহিলা যাচ্ছেন এদিক দিয়ে, কান্নাকাটিও করতেছে না, এরকম গোংরাচ্ছে। এটা খুব বিরক্তিকর একটা শব্দ ছিল। তখন একজন মহিলা বলতেছেন আবার রাগ করে যে এই বেয়াদ্দব বেটাটা এই জায়গায় বসে বসে খালি মানুষটা জ্বালায়, এই বলে ওনারা চলে যান। তারপর কিন্তু ওনাদের সাথে যে ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা কিন্তু এরকম না, ওনারা ওখান থেকে ওইভাবেই চলে আসেন। আসার পরে বলেন যে ওই যে শাকিলের ছোট ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে ওই বেটা দেখি ওইখানে আবারও বসে আছি, এই পাগল ছাগল নাকি, নাকি মানুষের ভয় দেখে না, বিরক্ত করে। তখনও কিন্তু এই ঘটনার যে ভয়াবহতা এটা কিন্তু মানুষ বুঝতে পারে নাই। এই ঘটনার কয়েক মাস পর এলাকার একজন মুরব্বী লোক, উনি রাত করে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। ঠিক ওই সময় মাঠের কাছাকাছি যাওয়ার পর উনি দূর থেকে আবছা আলোতে দেখতে পান ওই মাঠের পাশে যে তুলা গাছ, যে তুলা গাছটার কথা একদম শুরুর দিকে বলেছি, সেই গাছ বেয়ে খুব বিশাল সাদা কিছু একটা উপরে উঠে যাচ্ছে। উনি এটা দূর থেকে দেখছিলেন, কিন্তু স্পষ্ট বোঝার জন্য উনি আরো দ্রুত সাইকেল চালিয়ে মাঠের কাছে চলে আসেন। উনি এসে দেখেন মানুষের আকৃতির কিছু একটা গাছ বেয়ে উপরে উঠছে, চোখ মুখ বোঝা যাচ্ছে না। উনি কিছুটা ভয় পেয়েছেন, তাও সাহস করে দেখছেন। হঠাৎ করে ওই জিনিসটার কাছে হয়তোবা মনে হলো যে কেউ টের পেয়েছে যে সে এরকম বেয়ে বেয়ে উঠছে, অর্থাৎ কেউ দেখছে তার উঠে যাওয়া। সে তখন ওই গাছে ওঠা থামিয়ে ঘাটটা ঘুরিয়ে ওই মুরব্বী লোকের দিকে তাকায়। যখনই তাকায় তখন তো ওই মুরব্বী ভদ্রলোকের কলিজার পানি শুকিয়ে যায়। প্রথমবারের মতো কেউ একজন তার চেহারাটা খুব ভালোভাবে দেখলো। উনি দেখেন ওটার কোনো কান, নাক, মুখ কিছুই নেই, চোখের জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলছে। এটা দেখে উনি ভয়ে আল্লাহর নাম নিয়ে জোর এক চিৎকার দিয়ে সাইকেলের প্যাডেল দিতে দিতে দ্রুত বাড়ির দিকে রওনা দিয়েছেন। পরবর্তীতে এই লোকের কাছ থেকে যখন এই ঘটনা শোনা যায় তখন জানা যায় যে এই শাকিলের ছোট ভাইকে আঘাত কে করেছিল, আর ওই যে দুইজন ভদ্র মহিলা কাকে দেখেছিল, আর এই লোকটা কাকে দেখেছিল। বোঝা যাচ্ছে সবগুলো একই ঘটনা। মূলত তারা যার যে জিনিসটাকে দেখেছিল এই জিনিসটা তো মূলত শাকিলের ছোট ভাই যখন চেহারা দেখার চেষ্টা করেছিল, চেহারা বুঝতে পারে নাই, তখন চর মেরেছে ওই অবয়বটা। আর ওই দুইজন মহিলার দিকে তো ওই অবয়বটা তাকাই নাই। এই মুরব্বী ভদ্রলোক দেখার পর মূলত এই বিষয়টা সকলের কাছে খোলাসা হয়। তখন ওই যে দুইজন মহিলাও ওনারাও বলেন যে আল্লাহ বাঁচাইছে রে, ওই সময় কত কথা বললাম, তারপরও ভয়ের কোনো ঘটনা আমাদের সাথে ঘটে নাই। আর শাকিলের যিনি ছোট ভাই, শুধু তো একটা চর খেয়ে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই, আরো বড় ধরনের কোনো সমস্যা হতে পারত। তো যাই হোক, এইটার কারণে খুব বেশি বড় ধরনের কোনো সমস্যা কেউ শুরুর দিকে ফেস করেন নাই। ওই যে মুরব্বী ভদ্রলোকটা উনি এখনো জীবিত আছেন কি মারা গেছেন বা এখন কোথায় আছেন এই বিষয়টা অবশ্য জিহান ভাই বলতে পারেন নাই যে তার বর্তমান অবস্থা কি। তো এবার আর একটা ঘটনায় আসি। সম্ভবত 2008 কি 9 সালের দিকে এটা ঘটেছিল বলে জানিয়েছেন জিহান ভাই। তখন উনি বেশ ছোট ছিলেন, তবুও ব্যাপারটা ওনার মনে আছে।
একদিন দুপুরবেলা জিহান ভাই শুনলেন যে ওদের পাশের বাড়ির একজনের স্ত্রীকে পেতনিতে ধরেছে। তো ওই যে ভদ্র মহিলা উনি শেকর বউ নামেই পরিচিত। শেকর বউ অর্থাৎ তার স্বামীর নাম হয়তো সিকান্দার বা এরকম কিছু হতে পারে, শেকর বউ বলে থাকে আর কি। তো ওই মহিলাটাকে তো পেতনিতে ধরেছে বলে চতুর্দিকে মানুষ বলা বলি করছে। এদিকে জিহান ভাই ছোট, উনি বায়না ধরেছেন যে উনি দেখতে যাবেন। এদিকে জিহান ভাইয়ের আম্মু তো নিষেধ করছে যে না, যাওয়া যাবে না, ছোট মানুষ কি হয় না হয়। জিহান ভাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনাদের পাশের বাসায় আর একটা ফ্যামিলি ভাড়া থাকতো। ওই ফ্যামিলির বড় মেয়ের নাম হচ্ছে ইভা। তো ওই ইভা যিনি, উনি দেখলেন যে এই জিহান ভাই কান্নাকাটি করছে। তখন ওই বড় আপু জিহান ভাইয়ের আম্মুকে বললেন যে আন্টি ওকে নিয়ে যাই, আমি যাব, আমিও দেখতে যাবো, সমস্যা নাই, আমি ওকে নিয়ে যাচ্ছি। এদিকে জিহান ভাই তো ছোট মানুষ, উনি কি করেছেন, উত্তেজনায় ওনার মায়ের যে স্যান্ডেলটা, এই স্যান্ডেল পরে ওই ইভাপুর সাথে বের হয়ে গেছেন। ওনার পা হচ্ছে ছোট, ওনার মায়ের স্যান্ডেলটা হচ্ছে বড়, ঠিকঠাক মতো হাঁটতে পারছিলেন না। ওই ইভাপু হাত ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর বড় স্যান্ডেল হওয়ার কারণে থপ 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 শব্দ হচ্ছিল। হাঁটতে অসুবিধা হলেও অল্প সময়ের মধ্যে ওই বাড়িতে পৌঁছে যান, কারণ প্রতিবেশী তো, সময় লাগে নাই যেতে। ওখানে চলে যাওয়ার পর দেখা গেল আরো অনেক লোক ওখানে জড়ো হয়েছে। সবাই দেখার জন্য এসেছে যে এই শেকর বউকে পেতনিতে ধরেছে। মূলত ওই যে মোল্লার বাগানের কথা বললাম, ওই মোল্লার বাগানে বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ের ওইদিকে নাকি উনি গিয়েছিলেন বাড়ির কিছু ময়লা আবর্জনা ফেলতে, তখন নাকি ওনাকে ধরেছে। ওখানে ওই ভদ্র মহিলা শ্বশুর একটা লাঠি নিয়ে বসে আছেন, কচা গাছের একটা মোটা লাঠি নিয়ে চেয়ারে বসে আছেন। আর ওটাকে নিজেই জিজ্ঞাসাবাদ করছেন, এই বল কোত্থেকে আসছিস, কেন আসছিস। মানে উনি নিজে কবিরাজ না হলেও লাঠি একটা হাতে নিয়ে এমন ভাব নিচ্ছেন যে উনি নিজেই একজন বিশাল কিছু আর কি, এমন একটা অবস্থা। আর ওই সময় ওই মহিলা কেমন যেন ভারী কণ্ঠে বলছিল, আমি যাব না, আমি যাব না। এটা শুনে ওই মহিলা শ্বশুর অকথ্য ভাষায় গালিগালা শুরু করে ওই পেতনিকে উদ্দেশ্য করে। পরে দেখা গেল ওই মহিলা অনেক রেগে গেল, আর রেগে যারা দেখার জন্য চতুর্দিকে ভিড় করেছে এদের দিকে তেড়ে দিয়েছেন একটা দাবরানি। সবাই তো ভয়ে হুড়োহুড়ি করে দিল দৌড়। এই জিহান ভাই দৌড় দিয়েছিলেন, আর ওনার পায়ে তো ওনার আম্মুর বড় স্যান্ডেল, উনি তো এটা নিয়ে দৌড়াতে পারেন নাই, উনি গেলেন পরে। ওইদিকে ইভাবও দিয়েছিলেন দৌড়। পরে দেখলেন যে এই জিহান ভাই উনি ছোট মানুষ, পড়ে গেছে কোথায়, আবার তাকে খোঁজাখুঁজি করে মাটির থেকে টেনে তুলে আবার একটা পাশে নিয়ে গেলেন। এরপর একজন কবিরাজ আসে, ওই কবিরাজ এসে উনি রিচুয়াল করেন। তো এরপরে জিনিসটা ঠিকঠাক হয়ে যায়, খুব বেশি সমস্যা হয় নাই। এরপরের ঘটনা অবশ্য জিহান ভাইয়ের মনেও নাই, তবে এতটুকু বলতে পারেন যে রিচুয়াল করার পর আল্লাহর রহমতে ওই মহিলা ঠিক হয়ে গিয়েছিল। এবার অতি সম্প্রতি ঘটা কিছু ঘটনার দিকে আমরা যাব। এই ঘটনার একটিতে এই জিহান ভাই নিজেই প্রত্যক্ষদর্শী ছিলেন। 2025 সালের জানুয়ারি মাসের ঘটনা। ওনারা 5 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে ওই রাত্রে ছোটখাটো একটা মাংস ভাত খাওয়ার আয়োজন করবেন, অর্থাৎ বনভোজনের মতো আর কি। তো ওনারা মাঝে মাঝে এটা করতেন, হঠাৎ হঠাৎ যখন মন চাইতো তখন করতেন আর কি। তো যেই আয়োজনটা ওনারা করবেন সেটা ওনার এক বন্ধুর বাসায় করবেন। তো ওই বন্ধুর বাসা ওই যে পুলিশ লাইনের পেছনের এলাকায়। আর জিহান ভাই তো ছোটবেলা থেকে ওই এলাকাতেই বড় হয়েছেন, ওনার বন্ধু বান্ধব অধিকাংশই সব এই এলাকারই আর কি। আর ওই এলাকায় এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন উনি। এই এলাকা সম্পর্কে তো উনি খুব ভালোই জানেন বলতে হবে। উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো হবে, সমস্যা কি, নিজেদের এলাকা, রাত হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখন যে বর্তমান ওনাদের বাসাটা, এই বাসাটা কিন্তু ওই যে ওই এলাকাটা থেকে কিছুটা দূরে। উনি বাইক নিয়ে আসছিলেন, এই এলাকাতে দীর্ঘদিন ছিলেন, যার কারণে সবকিছু চেনা আর কি। চিন্তা করেছেন যে কাজ শেষে অর্থাৎ বনভোজন শেষে বাড়িতে চলে যাব বাইক নিয়ে। আর অন্য যে বন্ধুরা ছিল তাদের বাসা কিন্তু কাছাকাছি জায়গায়, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। তো যেভাবে সেই কাজ বাজার করে আনা হলো, সব গুছিয়ে রান্না করে খাওয়া শেষ করতে করতে রাত 12টার বেশি বেজে গেছে। হাসি ঠাট্টা মজা গল্প স্বল্প আর অনেক কিছুই হলো। যথারীতি সব শেষ করে
ওই বন্ধুর বাসা থেকে বিদায় নিয়ে বের হতে হতে মোটামুটি 12:30টার বেশি বেজে গিয়েছিল। একজন বন্ধু তো তার বাড়িতেই রয়ে গেল। এখন ওনারা আছেন চারজন তো বাইকে ওঠাটা বেশ কষ্টকর। আর তাদের বাসা তো কাছাকাছি ছিল, ওরাও আর বাইকে উঠতে চাইল না। তখন জিহান ভাই কি করেছেন, ওনার বাইকটা এক গিয়ারে দিয়ে আস্তে আস্তে তিনজনের হাঁটার তালে তালে বাইক চালাচ্ছেন। ওনাদের মধ্যে একজনের হাতে আবার টর্চ লাইট ছিল। ওই বন্ধুর নাম হচ্ছে মারজান। যখন হাঁটতে হাঁটতে ওই পুরনো শ্মশান মানে ওই মাঠের কাছাকাছি সবাই চলে আসেন, তখন হঠাৎ মারজান টর্চ মারে ওই মাঠের দিকে একটা শিরীষ গাছ আছে, ওই শিরীষ গাছের দিকে। এটা মারতে ওনারা চারজনেই লক্ষ্য করেন গাছের দুই ডালের মাঝামাঝি জায়গায় মনে হচ্ছে, অর্থাৎ দুইটা মোটা কাণ্ড দুই দিকে ওয়াই আকৃতি, ইংরেজি ওয়াই আকৃতির মতো হয়, দুই দিকে চলে যায়, ওই দুটো কাণ্ডের মাঝখানে সাদা বড় কিছু একটা বসে আছে। মানে মানুষের আকৃতি মনে হয়, উল্টো দিকে ফিরে ঘোমটা দিয়ে বসে আছে, এরকম কিছু একটা। আমরা শুধু, অর্থাৎ ওনারা ওটা শুধু পিঠ দেখতে পাচ্ছেন, আমরা ওটাকে হয়তো আমরা পিঠই বলবো, কারণ যেহেতু মাথা দেখা যাচ্ছে না। তো ওনারা সবাই এটা দেখেছেন, চারজনই দেখেছেন। এর মধ্যে নাইম নামে ওনার এক বন্ধু বলে ওঠে, এরে এই সাদা ওইটা কি, বিড়াল নাকি? তখন জিহান ভাই বলেন, এই বেটা কি বলিস না বলিস, জীবনে এত বিড়াল দেখছিস কখনো? বিড়ালের তো লেজ থাকে, ওর লেজ কই? আর এত বড় বিড়াল তো আমি নিজেও কখনো দেখিনি। তখন জিহান ভাই বলেন যে তোরা তিনজন একসাথে থাক, দোয়া দুরুদ পর, আমি একটু দেখি তো জিনিসটা কি। তখন উনি কি করেছেন, বাইকটা টান দিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ গাছের অপর পাশে গেলে তো দেখা যাবে আসলে জিনিসটা কি। তো উনি মনে মনে ভাবছিলেন যে বিড়ালই হয় নাকি। আর আরেকটা জিনিস ভাবছিলেন, যদি বিড়াল ছাড়া অন্য কিছু হয় তাহলে উনি সামনের দিকে গেলে এই জিনিসটা থাকবে না, উধাও হয়ে যাবে, আর বিড়াল হলে তো দেখাই যাবে। এটা উনি মনে মনে ভেবেছেন। আর এটা যে ভূত মনে করে ভয় পাচ্ছিলেন বিষয় এরকমও না, জাস্ট একটা মনের মধ্যে এসেছিল, একবার উকি দিয়েছিল, জাস্ট এতটুকুই। তো উনি বাইক টান দিয়ে একদম ওই মাঠের কোনার দিকে এসে বাইকটা থামিয়েছেন। সামনের দিকে আর যাওয়া যাচ্ছিল না ওই সময়। বাইকটা রেখে আয়াতুল কুরসি আস্তে আস্তে পড়ছেন আর হেঁটে হেঁটে ওই মাঠের ভেতর ঢুকছেন যে ওটা কি দেখার জন্য। উনি যখন গাছের কাছাকাছি এসেছেন তখন উনি দেখেন যে আরে এখান থেকে কিছুই না, একদম ফাঁকা। উনি মাঠের মধ্যে থেকে জোরে করে আওয়াজ দিয়ে বলছেন যে নাইম, কিছুই তো দেখি না রে। নাইম আবার উত্তর দেয় ওই পাশ থেকে, আরে কি কোষ, আমরা দেখতেছি ওই যে বসা গাছের উপরে। ওই পাশ থেকে তিনজনই কিন্তু আগের জায়গাতেই ওই অবয়বটাকে বসে থাকতে দেখছে, কিন্তু জিহান ভাই যখন এই দিকটাতে এসে ওদিকে তাকিয়েছেন উনি কিছুই দেখেন না। যখন এই কথাটা উনি শুনেছেন যে তিনজনই দেখছেন আর উনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম ফাঁকা, তখন বুঝতে পারছেন যে সর্বনাশ, কি দেখার জন্য আসছি। ভয়ে ওনার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। উনি ওখান থেকে দিয়েছেন এক দৌড়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করেই ওই তিন বন্ধুকে ওনারা বললেন যে তোরা দৌড় দে। এদিকে উনি বাইক নিয়ে এক টানে বেশ কিছুটা সামনে এসে ব্রেক করেছেন ওদের জন্য, যে ওরা আবার ঠিকঠাক মতো আসলো কিনা, ওদেরকে তো ফেলে আসা যাবে না। তবে ওরা ঠিকঠাক মতো চলে আসে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। পরে যখন এই চারজন আবার এক জায়গা হয়েছেন কিছুক্ষণ পরেই, তখন ওনারা আলোচনা করছেন যে আজকে আল্লাহ বড় বাঁচাই দিছে রে, রাতের বেলা মাংস খাই বের হয়েছি, মনে হয় এইগুলোর গন্ধেই আমাদের কাছে চলে আসছে। মাংস ভাজা পোড়া এগুলোর ঘ্রাণ নাকি এই পিশাচ শ্রেণীর জিনদেরকে আকৃষ্ট করে। আর ওই জায়গা তো পুরনো শ্মশানের মাঠ রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে, ওখানে তো অনেক ঘটনাই ঘটে। তো এই যে অনেক ঘটনা যে ঘটে, এইটা কিন্তু ওই সময় নাকি ওনাদের মাথায় কাজ করে নাই। যাই হোক, জিহান ভাই অন্য তিন বন্ধুকে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। এবারের যে ঘটনাটি, এই ঘটনাটি 2025 সালের 3রা এপ্রিল ঘটেছিল। তো এই যে এই ঘটনাটি পুলিশ লাইনের পুকুর কেন্দ্রিক, অর্থাৎ রাজবাড়ির পুকুর কেন্দ্রিক। রাজবাড়িটাকেই তো পুরনো পুলিশ লাইন বলা হয় আর কি বর্তমানে। আর পুলিশ লাইনটাই আসলে পুরোটাই রাজবাড়ি, এটাই বলা চলে। একটা সময় ওখানে রাজবাড়ি ছিল হয়তোবা। তো পুকুরে ওই পুলিশ সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ যারা মানুষ তারাও গোসল করে। তো 2025 সালের এপ্রিল মাসের 3 তারিখে
ওই এলাকার দুজন বাচ্চা, এদের বয়স 5-6 বছরের মতো হবে আর কি, একদম দুপুরবেলা ওই পুকুরে গিয়েছে গোসল করতে। ঘাট নাকি তখন একদমই ফাঁকা ছিল। এমনই সময় দুই একজন পুলিশ গোসল করে যে ঘাটে আর কি, তো ঘাটের পাশেই কিন্তু একটা টহল চৌকি আছে, ওখানে সবসময় একজন গার্ড থাকে। ওই সময় অবশ্য এই কোনো গার্ড ওনারা দেখেন নাই, ওই সময় একদমই ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না। দু একজন পুলিশ কিন্তু ঘাটের পাশেই নিয়মিত আর কি টহল দেয়। আর সময়টা ছিল ঈদের পর পর, অনেক পুলিশ সদস্য ঈদ করার জন্য তাদের আত্মীয় স্বজনের কাছে চলে গিয়েছেন। পুলিশ লাইনও বেশ ফাঁকা ফাঁকা, অধিকাংশ ঈদের ছুটিতে। তো ওই যে দুই বাচ্চা, এই দুই বাচ্চার মধ্যে একজন যথারীতি ঘাটে নেমে পানিতে পা দিয়ে বসেছে, আর একজন একটু উপরে। তো হঠাৎ করেই যে বাচ্চাটা পানিতে পা দিয়েছিল পানির মধ্যে চলে যায়। কিভাবে যে চলে গেছে এটা আসলে জানা যায়নি, কারণ প্রত্যক্ষদর্শী বলতে শুধু একজনই ছিল, আর একটা বাচ্চা। সে ভালো করে বলতে পারে না, সে শুধু এতটুকু বলতে পারে মনে হলো যে কোনো কিছু টান দিয়ে ওরে নিয়ে গেছে। আর এই বাচ্চাটা কিন্তু সাঁতার পারত। তাহলে কিভাবে হঠাৎ করে সে পানির নিচে চলে গেল? ওই ছোট বাচ্চার ভাষ্যমতে ও ধপাস করে পানিতে পড়ে যায়, কোনো নড়াচড়াও করেনি। পড়ে যাওয়ার সাথে সাথেই নাকি সে তলিয়ে যায়। পুরোপুরি তলিয়ে যাওয়ার পর ও বুঝতে পেরেছে যে একটা ঘটনা ঘটে গেছে। ও তখন আবার দৌড়ে পুকুরের অপর পারে আম গাছ তলায় এসে দেখে এলাকার কিছু ছেলে পেলে আম গাছের নিচে বসে আম খাচ্ছে। তখন ওই বাচ্চাটা দৌড়ে এসে বলে যে, ভাই, আমার সাথে একজন ছিল, তো ডুব দিয়ে আর ওঠে না। ওখানে যারা বসেছিল তারা আবার এই দুই বাচ্চাকে চিনতো, আর এরা দেখেছেও এই দুইজনকে পুকুরে গোসল করতে যেতে। এটা শুনে তারা তো দৌড়ে ঘাটে গেল, গিয়ে দেখে পানি একদম স্বাভাবিক, মানে এখানে একটা বাচ্চা মাত্র তলিয়ে গেছে, এর কোনো আলামতই নেই। ওখানে 3-4 জন ছিল, সবাই নেমে খোঁজা শুরু করলো, পায় না পায় না। এরপর হঠাৎ একজন ডুব দিয়ে ওই বাচ্চাটাকে পেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। এত অল্প সময়ের মধ্যে কি যে হয়ে গেল, কি যে ঘটে গেল, ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে গেল। এমন আকস্মিকতা যে হঠাৎ করে এখানে হবে কেউ বুঝতেই পারেনি। পরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলো, বাচ্চাটার মা বাবা আসলো, কান্নাকাটির রোল পড়ে গেল। এই পরিবারের নাকি এই একটাই সন্তান ছিল। তো এই যে জিহান ভাইরা ঘটনা জানতে পেরেছিলেন শুক্রবার, অর্থাৎ মানে ঘটনার পরের দিন। ঘটনাটি ঘটেছিল যেই দিন, তার পরের দিন জানতে পেরেছিলেন, কারণ প্রতি শুক্রবার ওনারা ক্রিকেট খেলেন ওই পুলিশ লাইনের পেছনের আরেকটি যে মাঠ আছে সেখানে। সবার কাছে এই মাঠটা তালতলার মাঠ নামে পরিচিত। ওই মাঠের পাশেই ওই পুকুর যেখানে বাচ্চাটা ডুবে মারা যায়, আর ওই পুকুরের অপর পাশেই হলো আবার সেই পুরনো শ্মশান ঘাটের মাঠ, যেটা এখন পরিত্যক্ত মাঠ, আর কেউ ওখানে খেলে না, যেটার ঘটনাগুলো আমরা একটু আগেই শুনলাম। জিহান ভাইয়ের বন্ধু বান্ধবরা এটা শুনে খুবই কষ্ট পান, কারণ এই রমজানেও মসজিদে যে ইফতার দেয়া হতো, এই ইফতার করার জন্য ওই বাচ্চাটা প্রায় আসতো। এই জিহান ভাইরা খুব মজা করতেন, খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এভাবে মারা গেল। এভাবেই কয়েকটা দিন চলে যায়। 8 কি 9 এপ্রিল তারিখের এক রাতে ওই এলাকার এক বড় ভাই, তার নাম হচ্ছে আব্দুর রহমান, উনি অনেক রাতে নূর মসজিদের মোড় নামের ওই জায়গাটা থেকে বাড়িতে ফিরছিলেন। তার বাড়ি পুলিশ লাইনের পেছনে। তো তিনি যখন হেঁটে পুকুরের অপর প্রান্তে আসেন, মানে যেখান থেকে তাকালে পুকুরের ওই পাশের ঘাটলাটা দেখা যায়, ওই পজিশনে যখন এসেছেন তখন উনি লাইটের আলো একটা জিনিস খেয়াল করেন। পুলিশ লাইন তো পুকুর পারে, তাই একটা লাইট সারা রাতি জ্বলে। উনি খেয়াল করেন যে ওই যেই জায়গায় বাচ্চাটি ডুবে গিয়েছিল, ঠিক ওই জায়গায় সাদা কাপড়ে মোড়ানো একটা বাচ্চা সাঁতার কাটছে। ওই একটা নির্দিষ্ট জায়গাটুকুতেই একবার সামনে যায় সাঁতার কাটতে কাটতে, একবার পিছনে আসে, এছাড়া বাইরে কোথাও যায় না। উনি চেহারাটা স্পষ্ট দেখতে পাননি, কারণ তিনি পুকুরের একদম অপর সাইডে, কিন্তু সাদা কাপড় পরা আর ওটার আকার আকৃতি একটা বাচ্চার মতো, এতটুকু উনি নিশ্চিত হয়েছিলেন যে এটা কোনো বাচ্চা সাদা কাপড় পরে সাঁতার কাটছে। এটা দেখে উনি কোনো কথা বলেননি, উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। পরের দিন এই ঘটনা, এই জিহান ভাইয়ের এক বন্ধু আছে, বন্ধুর নাম হচ্ছে অন্তিম। এই অন্তিম ছেলেটার যিনি আম্মা, উনি কোনোভাবে জানতে পেরেছিলেন, হয়তোবা ওই ভদ্রলোক তার ওয়াইফের সাথে শেয়ার করেছেন, তার ওয়াইফের কাছ থেকে এই অন্তিমের আম্মু শুনেছেন।
আর ওনারা তো ওই এলাকার পুরাতন বাসিন্দা, কোথায় কি হয় না হয় ওনাদের কাছে খবর চলে আসে। তো অন্তিমের আম্মু যখন এটা শুনেছেন, উনি এরকমটাই বলেছেন যে কোথাও যদি এরকম অপমৃত্যু হয় তাহলে নাকি 40 দিন পর্যন্ত ওই জায়গাটাতে অনেক প্যারানরমাল ঘটনা ঘটতে পারে। দুষ্টু জিনেরা অনেক কিছুই ঘটায়, মানুষকে ভয় দেখানোর জন্য আস্তে আস্তে এমনিতেই নাকি ঠিক হয়ে যায়। তো উনি এটাও বলেছিলেন যে পুকুরের ওই কোণার অংশটা নাকি ভালো না, অনেকেই নাকি ওখানে অনেক কিছু দেখে ভয় পেয়েছে। আর ওই জায়গাতেই ওই ছোট্ট বাচ্চাটা মারা গিয়েছিল। তো যাই হোক, এবার আসি এই জিহান ভাইয়ের নানুর বাড়ির ঘটনায়। ওনার নানুর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহিষখালী গ্রামে। প্রথম ঘটনাটি ওনার নানুর বাড়ির মহিষের এক রাখালকে নিয়ে। ওনার নানার অনেক মহিষ ছিল, তো এগুলো দেখভাল করার জন্য একজন রাখাল নিয়োগ দেওয়া ছিল। সে ভোরে এসে ভাত খেয়ে সব মহিষ নিয়ে চরে চলে যেত, আবার সন্ধ্যার পরে সব মহিষ গোয়ালে রেখে, অর্থাৎ বাথানে রেখে ঘরে এসে রাতের ভাত খেয়ে তারপর বাড়িতে যেত। এই ছেলেটার নাম ছিল জহির। একদিন সে যথারীতি ভোরে এসে ভাত খেয়ে মহিষ নিয়ে চলে যায় চরে। তো মহিষ চরে ঘুরে বেড়ায়, খাবার খায়, আর জহির এদের প্রতি খেয়াল রাখে যেন এদিক ওদিক না যায়, দলছুট হয়ে না যায়। তো দুপুরের প্রখর রোদের মধ্যে থাকতে থাকতে এই জহির ছেলেটা ক্লান্ত হয়ে যায়। তখন চরের পাশে ঘন গাছপালা দিয়ে ঘেরা একটা পুকুরের মতো জায়গা ছিল, ওখানে ছায়া আছে, ঠান্ডা বাতাস পাওয়া যাবে। এই কারণে সে মহিষগুলোকে রেখে একটু জিরিয়ে নেওয়ার জন্য ওখানে এসেছে। এসে পুকুর পাড়ে মাটির সাথে হেলান দিয়ে বিশ্রিতে নিতে তার চোখ লেগে আসে, ঘুমিয়েও পড়ে। হঠাৎ করে তার মনে হলো কোনো বাতাস তাকে উড়িয়ে নিয়ে ওই পুকুরের মধ্যে ফেললো এবং তাকে চুয়াতে লাগলো কাদাপানির ভেতরে। সেও শক্তিশালী ছিল, সে ধস্তাধস্তি করছে। তো এমন ধস্তাধস্তি হচ্ছে, ওই চরে অনেকেরই ধানি জমি আছে। এরকম একজন লোক জমিতে কাজ করে হাত মুখ ধোয়ার জন্য পুকুর পাড়ে এসে দেখে এই জহিরকে অদৃশ্য কিছু পানির মধ্যে চুবাচ্ছে। এটা কিন্তু দিনের বেলা ভর দুপুরে এই ঘটনা ঘটছে। এটা উনি দেখার সাথে সাথে ব্যাপারটা বুঝে ফেলেন। উনি চিৎকার দিয়ে বলেন, এই তোরা কই রে, জহিরে তো মাইরা ফেলাইলো রে, তোরা তাড়াতাড়ি আয়। মাঠে তো আরো অনেক কৃষক যারা কাজ করছিলেন তাদের জমিতে, তারা সবাই তো জহিরকে চেনে, সবাই তো একই গ্রামের। দ্রুত তারা এসে এই অবস্থা দেখে তাৎক্ষণিক পানিতে নেমে জহিরকে উপরে উঠায়। জহিরের কানে, মুখের মধ্যে, তারপর নাকের মধ্যেও কাদা ঢোকানো ছিল, একদম সেন্সলেস অবস্থা ছিল। তারা কোনো রকমের ধরাধরি করে জহিরকে এই জাহিন ভাইয়ের নানু বাড়িতে নিয়ে আসেন। সবাই দেখে এই অবস্থা। এরপর তার শরীরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মুখের ভিতর থেকে কাদামাটি বের করা হয়, ওঝাকে ডেকে নিয়ে আসা হয়। এই ধরনের সমস্যাগুলোতে ওঝাকেই সাধারণত গ্রামবাসী ডেকে থাকেন। ওঝা ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে জহিরের জ্ঞান ফেরে। এরপর জহির অদ্ভুত সব আচরণ শুরু করে, সবাইকে গালিগালাজ করছে। তখন ওই ওঝা জিজ্ঞেস করছে, ওরে ধরলি কেন? তখন নাকি জহির বলে ওঠে, ও পুকুর পাড়ে আমার চলার রাস্তায় শুয়েছিল, তাই ওরে ধরছি। আর এই লোকগুলা যদি না আসতো ঠিক মতো সময়ে, তাহলে তো ওরে আজকে মারিয়ে ফেলাইতাম। ওর তো গলার ভিতরে অলরেডি আমি কাদা ঢুকাই ফেলছিলাম। ওঝা তখন বলে, ঠিক আছে, এখন যা। জহিরের ভিতরে থাকা সত্তাটা বলে ওঠে, আমি যাব না। তখন ওঝা কি করেছে, কচা গাছের লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে থাকে। ওঝা মাটিতে দিচ্ছে আর জহির ব্যথায় ছটফট করছে। মনে হচ্ছে মাটিতে বাড়ি দিলে ওই আঘাত অদৃশ্যভাবে আরো বহুগুণ শক্তিশালী হয়ে জহিরের শরীরে ভর করা জিনের গায়ে লাগছে। এক পর্যায়ে জহির বলে ওঠে, আর মারিস না, আমি যাবো, কিন্তু আমার একটা জিনিস লাগবে। তখন ওঝা বলে, কি নিবি? তখন নাকি ওই জিনটা বলে, তেমন কিছু নেবো না, আমি একটা জুতা নেব। তখন কিন্তু অনেক লোক ভিড় করেছিল জহিরকে দেখতে, সবাই জুতা খুলে ঢুকেছিল ঘরের মধ্যে। তখন ওঝা বলে, ঠিক আছে, ওই দেখ অনেক জুতা আছে, ওখান থেকে তোর যেটা পছন্দ ওইটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। তখন নাকি জহির লাফ দিয়ে উঠে দেয় এক দৌড়, দরজার সামনে নেমে দাঁতটি জুতা কামড়ে ধরে দৌড় দেয় বাইরের দিকে। তবে 6 থেকে 7 কদম দৌড় দেবার পর জহির ধপাস করে পড়ে সেন্সলেস হয়ে যায়। তখন ওঝা বলে যে ও চলে গেছে, এবার ওরা ধরে আনেন, আল্লাহর রহমতে এখন আর কোনো ভয় নেই। এরপর ঘরে এনে ওঝা তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে ওনার জ্ঞান ফেরান। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর এই জিনটা কেন একটা জুতা চাইলো,
এটা আসলে কেউই বুঝতে পারলো না। অনেক কিছু চায়, গরু চায়, ছাগল চায়, মুরগি চায়, কিন্তু জুতা কেন চাইলো এটা আসলে বোধগম্য হলো না। আরেকটি ঘটনা জিহান ভাইয়ের নানার ফুফাতো ভাইয়ের বাড়ি তৈরি নিয়ে ঘটেছে। আর এই ঘটনাটি এই জিহান ভাই ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন। ওনার আম্মু এটার প্রত্যক্ষদর্শী। তো ওনার নানার যে ফুফাতো ভাই, তারা তার নানার বাড়ির যে জমিটা, এটা পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে কিছুটা। তো তার ইচ্ছা ছিল যে ওই জমিটা ঘর উঠিয়ে তারা বসবাস করবেন। জমিটা ছিল খাল পারে, একদম একটা ঝোপঝাড়পূর্ণ জায়গায়। মানে গ্রামের জমি তো, আগেকার কালে তো এরকম অনেক জমি জমাই ছিল, ঝোপঝাড় হয়ে পড়েছিল, মানুষজনও কম ছিল। আর ভাগ বাটোয়ারা হওয়ার পর তো এরকম জমি অনেকের ভাগে পড়েই যায়। তো ওই জায়গাটা যেই বন জঙ্গলের মতো হয়েছিল, এটা পরিষ্কার করা শুরু হলো, পরিষ্কারও হলো। পরিষ্কারের সময় কোনো ধরনের কোনো ঘটনা ঘটলো না। তো বাড়ির ভিটা বাঁধানো হলো, খাল থেকে মাটি এনে। এরপর বাড়ি তৈরির যেই মিস্ত্রিরা রয়েছে তাদেরকে ডাকা হলো। আগে তো ইট বালির বাড়ি এভাবে হতো না, বাড়ি হতো কাঠ আর টিনের। তো বাড়ি তৈরির কারিগররা যথারীতি কাজ শুরু করলেন। তখন তাদের সাথে একটা সমস্যা শুরু হলো। এখান থেকে মূলত সমস্যাটার সূত্রপাত হলো। বাড়ি তৈরির সরঞ্জাম মানে হাতুড়ি, বাটাল, করাত, পেরেক, আরো বেশ কিছু জিনিস প্রতিনিয়ত হারিয়ে যেতে লাগলো, তাও আবার দিনে দুপুরে। কাজ করে এই রাখে এই নাই, তারপর দিন আবার নতুন হাতুড়ি করাত কিনে আনে তারা, কিন্তু আবার সেই সমস্যা, হারিয়ে যাচ্ছে সামনে থেকেই। এমন না যে তারা রেখে চলে যাচ্ছে পরে সে দেখছে নাই, তাদের সামনে থেকেই এগুলো গায়েব হয়ে যাচ্ছে। এটাকে তারা নর্মাল সমস্যা ভেবে এড়িয়ে গেল, কারণ নতুন ঘর তৈরি করার সময় নাকি এরকম টুকটাক সমস্যা হয়, এটা তারা বিভিন্ন সময় শুনেছে তাদের যারা ওস্তাদ ছিল তাদের মুখে। তো ধীরে ধীরে ঘর তৈরি হলো। নতুন ঘরে ওই জায়গার মালিকরা উঠলেন। তো তারা দোয়া অনুষ্ঠান করলেন, মানুষদেরকে খাওয়ালেন, বাড়িতে উঠলেন। তারপর শুরু হয় আর এক সমস্যা। রাত একটু গভীর হলেই ওই ঘরের মধ্যে নাকি কেউ ঘুমাতে পারে না। আর হঠাৎ করেই মাটির বড় বড় ঢিল এসে ওই টিনের উপর পড়তে থাকে। ছোটখাটো ঢিল না, অনেক বড় বড় ঢিল। তো টিনের উপর যদি ওরকম একটা ঢিল পড়তে হয়, বিকট শব্দ হয়, মানে বোমা ফাটার মতো একটা শব্দ হয়। এইভাবে চলতে লাগলো প্রতিদিন। হুজুর কবিরাজ কত কিছু যে আনলেন, তারা কিছুতেই কাজ হয় না। তখন তারা সন্দেহ করলেন যে এটা কোনো জিনের কাজ না, এটা তার আর এক ভাইয়ের কাজ। কারণ এই যে যেই জমিটাতে উনি উঠেছেন, ওই জমিটার উপর নাকি তার ভাইয়ের নজর ছিল। তাই উনি চিন্তা করলেন যে হয়তোবা শত্রুতা করে তার ভাই এই কাজ করছে। মনে মনে সন্দেহ করলেও কিন্তু প্রকাশ করতে পারছেন না, কারণ প্রমাণ তো নাই। প্রমাণ ছাড়া কিভাবে ধরবেন? কিন্তু যত কিছুই ভাবেন, এই মাটির ঢিল ছড়া কিন্তু কিছুতেই বন্ধ হয় না। কোনোদিন কম, কোনোদিন বেশি, কিন্তু নিত্যদিন এটা চলছেই। এই বিষয়টার সাথে তারা অনেকটাই মানিয়ে নিয়েছিলেন। এটার পর শুরু হয় আর এক তাণ্ডব। ঘরের ভেতরে যে জিনিসপত্র রয়েছে, বিশেষ করে খাবার দাবার, এই সবগুলো ফেলে দিতে শুরু করলো। ভাত তরকারি রান্না করার পর ঘরের লোকজন যখন গোসল করতে যেত বা আশেপাশে যেত, এসে দেখে ভাত তরকারি সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে ফেলে গিয়েছে কে বা কারা। আর ঘরে যে এগুলো হচ্ছে তা বাইরে থেকে শোনা যেত, দৌড়ে ঘরে গেলে দেখা যেত কিছুই নেই, কিন্তু জিনিসপত্র তছনছ করা। এই ঘটনা ঘটতে লাগলো প্রতিদিনই। তখন ওই নানার যে ফুফাতো ভাই, তিনি ভাবলেন যে এগুলো যদি তার ভাই করতো, তাহলে টিনের উপরে মাটির ঢিল মারা পর্যন্তই ঠিক ছিল। ঘরের মধ্যে ভাত তরকারি তছনছ করবে, এটা তো তার ভাই করবে না, এটা তো তার করার কথা না। আর ঘরে যদি কেউ ঢুকে থাকে তা তো দেখবেই। তাছাড়া কুকুর বিড়াল যে করবে, কিভাবে করবে? কারণ যে ভাত তরকারি রান্না করার পর এই শিকার উপর তুলে রাখা হয়। শিকা বলতে আগেকার কালে খড় বা দড়ি দিয়ে এক ধরনের জিনিস তৈরি করা হতো, ওগুলোর মধ্যে কিছু জিনিস ঝুলিয়ে রাখা হতো, যেটা এখনো আমরা শহর এলাকায় শোপিস হিসাবে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখি। গ্রামে কিন্তু এখন এটার ব্যবহার রয়েছে। তো এইভাবে রেখে দেয়া হলে কুকুর বিড়াল কিন্তু এগুলো টাচ করতে পারতো না। তাহলে কুকুর বিড়ালের তো নষ্ট করার সুযোগ নাই। আর বিড়ালও যদি নষ্ট করেও থাকে, তাহলে কি এরকম সারা ঘরে ছড়াবে নাকি? তখন তারা ভাবলো যে এটা তো ভাইয়ের কাজ না, হুজুর কবিরাজ ডাকতে হবে। ভালো, হুজুর কবিরাজও তো ওনারা খুঁজেও পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে এর ভিতরে ওনার ছেলের বিয়ে হয়েছে, নতুন বউ আসছে ঘরে, সবকিছু স্বাভাবিক। হঠাৎ একদিন নতুন বউয়ের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়।
হঠাৎ করে দুপুরে ঘরের মধ্যে সে বসে কাঁদতে থাকে, হাসতে থাকে, জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, ঘরের কোনায় কোনায় বানরের মতো কাঠ ধরে ঝুলতে থাকে, নানান রকমের অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে। লোকজন দেখতে গেলে তাদের উপর ধাওয়া, পাল্টা ধাওয়া এরকম হতো। মানে সে ধাওয়া করেছে, লোকজন আবার তাকে ধাওয়া করেছে, সে আবার চলেছে, মানে একটা অদ্ভুত ব্যাপার স্যাপার। আবার হঠাৎ করে সুস্থ হয়ে যেত, একদম স্বাভাবিক, আগের কিছুই মনে করতে পারতেন না। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু উনি বুঝতে পারতেন না সবাই তাকে নিয়ে কেন হাসাহাসি করছে। একদিন দুপুরবেলা হঠাৎ করে উদ্ভট আচরণ শুরু করলো উনি, সন্ধ্যায় আবার ঠিক, আবার রাতে পাগলামি শুরু করলো, সকালে আবার সম্পূর্ণ সুস্থ। মাঝে মাঝে বলে উঠতো, আমার জায়গায় আমি কাউরে থাকতে দেব না, চলে যা তোরা। এলাকার লোকাল কবিরাজরা বলল জিনে আচর করেছে, কিন্তু ভালো কবিরাজ দিয়ে এর চিকিৎসা করাতে হবে, লোকাল কবিরাজরা এই চিকিৎসা করতে পারবেন না। শুরু হলো একটা নতুন আতঙ্ক, কখন যে এই জিন ভর করবে তার কোনো ঠিক ঠিকানা নাই, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ভর করতে পারে। একদিন যখন দুপুরের দিকে জিন ভর করলো, তখন নতুন বউ যখন এরকম আচরণ শুরু করেছে, নতুন বউকে দেখতে এলাকার কিছু লোকের সাথে এই জিহান ভাইয়ের আব্বু আম্মু গিয়েছেন। তো ওই মেয়ে যার উপর জিন ভর করেছে সে কিন্তু আবার এই জিহান ভাইয়ের আম্মুকে মোটামুটি চিনলেও ওনার আব্বুকে একদমই চেনে না। জিহান ভাইয়ের আব্বু সামনে গিয়ে বললো, যারে দূর, এই জিন টিন কিছুই না, এগুলো মানসিক রোগ, ডাক্তার দিয়ে চিকিৎসা করাও, এইসব জিনে আসর টাসর করা এগুলা কিছুই না। আসলে এই বিষয়গুলো উনি একটু কম বিশ্বাস করতেন, তো এই জন্য বলেছিলেন। তো এই কথা শুনে ওই জিরে ধরা ওই নতুন বউটা বলে উঠলো, আরে তোমাকে তো আমি চিনি, তুমি বাগেরহাট থাকো না, তুমি তো লাল শাক খেতে খুব পছন্দ করো, তাই না? এইভাবে জিহান ভাইয়ের আব্বু সম্পর্কে এমন অনেক কথাই বলতে লাগলো, এটা কোনোভাবেই অন্য লোক জানার কথা না, বিশেষ করে অপরিচিত লোক জানার কথা না। এটা শুনে তো জিহান ভাইয়ের আব্বুও বুঝতে পারলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। যিনি এগুলো বিশ্বাসই করতেন না, কিন্তু উনিও বুঝতে পারলেন যে এরকম তো হওয়ার কথা না। পরবর্তীতে ভালো কবিরাজ এনে ঝাড়ফুঁক এবং কিছু আমল করার মাধ্যমে আল্লাহর রহমতে ওই মেয়ের উপর থেকে জিনের আছর দূর করা গেলে ওই ঘরে নানান ধরনের ঘটনা ঘটতেই থাকে। যেমন ওই যে টিনের চালের উপরে মাটির ঢিল ছোড়া, ঘরের জিনিসপত্র নষ্ট করা, খাবার দাবার নষ্ট করা, মানে ওই বাড়িতে বসবাসের আসলে কোনো পরিবেশ আস্তে আস্তে একদমই থাকলো না। এরকম হলে কতদিনই বা থাকা যায়। পরবর্তীতে ওই ঘরটি ছেড়ে ওই জায়গা থেকে বেশ কিছুটা দূরে সরে আর একটি ঘর তৈরি করে ওটাতেই ওনারা বসবাস শুরু করেন। আর ওই ঘরটি পরিত্যক্ত অবস্থাতেই রেখে দেন, যা আজ পর্যন্ত পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে, জরাজীর্ণ হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে, লোকজন না থাকলে যা হয় আর কি। এবার আসি জিহান ভাইয়ের পাঠানো শেষ ঘটনায়। জিহান ভাইয়ের আম্মুর এক চাচা একদিন রাতে বাজার থেকে কিছু মাছ কিনে বাড়িতে ফিরছিলেন। তো বাড়ি থেকে বাজার অনেকখানি পথ, বাজার থেকে বাড়ি আসতে গেলে ওনার বাড়িতে ঢুকতে একটা কালভার্ট পড়ে, অনেক পুরোনো আমলের কালভার্ট এটা। তো উনি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হাতে মাছের ব্যাগ। প্রতিমধ্যে উনি লক্ষ্য করেন একটি কালো বিড়াল একবার রাস্তার এপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে এপাশ আসে, অনেকক্ষণ ধরে এটা হচ্ছে। এক পর্যায়ে উনি ওই বিড়ালটাকে ধাওয়া দেন, বিড়ালটাও দৌড়ে অদৃশ্য হয়ে যায়। তো উনি যখন বাড়ির কাছাকাছি চলে এলেন এবং ওই কালভার্টের উপরে উঠেছেন, হঠাৎ করে উনি দেখলেন ওই কালভার্টের যেই রেলিং রয়েছে, দুই পাশে যে রেলিং থাকে, সেই রেলিং এর উপরে সাদা শাড়ি পরা দুইটা নারী অবয়ব, রেলিং এর দুই দিকে দুই পা দিয়ে বসা। একটি অবয়ব অন্য অবয়বটির চুল বেছে দিচ্ছে, মানে মহিলারা যেমন একজন আর একজনের চুল বেছে দেয়, মাথার উকুন বেছে দেয়, ঠিক ওই রকম। আর যার চুল বেছে দিচ্ছে আর যে বেছে দিচ্ছে, এই দুইজনেরই চুল এত বিশাল লম্বা, মনে হচ্ছে কালভার্ট থেকে সোজা খালের পানি স্পর্শ করছে। এদের হাতগুলো এত শুকনো লিকলিকে যে এরকম চিকন হাত সচরাচর দেখা যায় না, মনে হচ্ছে হাড়ের উপরে শুধু মাংসটা লাগানো। আর আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা। এটা দেখে তো উনি ভয় পেয়েছেন। তবে উনি যেটা করেন সেটা হলো এই কালভার্টের এক পাশ দিয়ে দোয়া পড়তে 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 কালভার্টটা পার করে বাড়ির দিকে চলে যান। জাস্ট এ পর্যন্তই। ওই অবয়ব দুটোর সাথে তার কোনো কথাও হয় নাই, ওই অবয়ব দুটো তার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত আর আসে নাই। এই পর্যন্তই ছিল ঘটনা। চলুন ঘটনায় চলে যাই। এবারে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে, যখন করোনা লকডাউন চলছে। করোনার কারণে চতুর্দিকে জীবনযাত্রা বিপর্যস্ত, মানুষ খুব একটা বাইরে বের হতে পারছে না জীবিকার তাগিদে।
ঘটনাটি ঘটেছিল এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং সোনারগাঁ যে দুটো উপজেলা রয়েছে, এই দুটো উপজেলার একটি জায়গায়। রূপগঞ্জ এবং সোনারগাঁ এই দুই উপজেলার মধ্যে একটি বেড়িবাঁধ রয়েছে। রূপগঞ্জের অংশ বেড়িবাঁধের ভেতরে আর সোনারগাঁর অংশ বেড়িবাঁধের বাইরে থাকে। এটি কাঁচপুর থেকে ভুলদা গাউছিয়া পর্যন্ত গিয়েছে এই বেড়িবাঁধের অংশটা। তো রূপগঞ্জের যেই অংশটা, এটা বেড়িবাঁধের ভেতরে থাকার কারণে বর্ষাকালে কিন্তু এই অংশটা শুকনো থাকে, আর সোনারগাঁয়ের অংশটা বেড়িবাঁধের বাইরে থাকার কারণে বর্ষাকালে ওই অংশটা ভেজা থাকে, অর্থাৎ পানিতে প্লাবিত হয়। 2020 সালে বর্ষাকালে হলো কি, রূপগঞ্জের ভেতরে পানি ঢুকে গেল, অথচ সেখানে পানি ঢোকার কথা ছিল না। এই কারণে সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে বেশ কয়েকটা পাওয়ারফুল মোটর বসানো হয় এই পানিগুলোকে সরিয়ে অন্য স্থানে ফেলার জন্য, অর্থাৎ বেড়িবাঁধের উল্টো পাশে সোনারগাঁয়ের অংশে ফেলার জন্য। এরকম 3-4টা মোটর বসানো হয়, সারাদিন চলে, রাতের বেলাও চলে, থেমে থেমে চলে আর কি। এই মোটরগুলো যেখানে বসানো হয়েছিল সেই জায়গাটা পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ মোটর চালানো বন্ধ করা, এই কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে এমনই একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আব্দুল মাজেদ। উনি একটি মোটরের দায়িত্বে ছিলেন, যেটা রূপগঞ্জের ভেতরে একটা জায়গা, এটার নাম যেই জায়গাটা আর কি আমগাঁও বা আংগাঁও এরকম একটা শব্দ বলেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। তো মেহেদী হাসান ভাই যেই গ্রামের নামটি বলেছিলেন, তো যাই হোক, যারা ওই এলাকায় আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল নামটা কি হবে। তো উনি মূলত ওই অংশের একটা মোটরের দায়িত্ব ছিলেন। তো উনি বেশ কয়েকদিন মোটর চালাচ্ছেন, 2-3 দিন এরকম চালিয়েছেন। সময়টা তখন সন্ধ্যা, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লিরা কেউ কেউ বের হওয়া শুরু করেছে মাত্র। ওই সময় হঠাৎ করে এই যে আব্দুল মাজেদ কাকা, উনি একটা কান্নার আওয়াজ শুনতে পান। এতক্ষণ কিন্তু মোটর চলছিল, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে মোটর বন্ধ করা হয়েছে। মোটর চললে তো আর কোনো শব্দ শোনা যায় না। তো মোটর বন্ধ করার পর ওই ঠিক সন্ধ্যার পর মুহূর্তে উনি একটি কান্নার আওয়াজ শুনতে পান। উনি বুঝতে পারেন যে কান্নাটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ, 2-3 বছরের ছোট বাচ্চা কান্নাকাটি করলে যেরকম আওয়াজ হয় না, ঠিক ওই রকম। তো উনি চিন্তা করলেন যে কান্নাকাটি করে কে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই জায়গাগুলো ওই সময় 2020 সালেও খুব নির্জন ছিল। এতটা নির্জন ছিল যে হর হামেশাই দিন দুপুরে ডাকাতি হতো। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই জায়গাগুলোতে অনেক সময় বিভিন্ন ডেড বডি পাওয়া যেত। আশেপাশের বিভিন্ন অঞ্চলে যদি কোনো খুন খারাপই হতো, ডেড বডি খুঁজে না পাওয়া যেত, দেখা যেত ওই অঞ্চলে গিয়ে ফেলে রেখেছে। বিশেষ করে এই যেখানে মোটরগুলো বসানো হয়েছে এই সাইডটাতে, মানে খুব নির্জন ছিল ওই সাইডটা। এখন তো লোকজন কিছু হয়েছে আর কি, এই জন্য জনসমাগম বেড়েছে, ওই সময় এরকম ছিল। যেহেতু শুনশান নীরবতা, ওখানে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে? আব্দুল মাজেদ কাকা বেশ সাহসী একজন মানুষ ছিলেন। উনি চিন্তা করলেন যে একটু দেখি তো কার বাচ্চা পথ ভুলে এখানে চলে আসছে কিনা। তো ওই চিন্তা করে উনি আগানো শুরু করেছেন। তো আগাতে গিয়ে দেখেন যে কান্নার আওয়াজটা যেই পাশ থেকে আসছে সেই পাশটাতে পানি ফেলা হচ্ছে, অর্থাৎ এই পাশের পানি ওই পাশে ফেলা হচ্ছে, যে পাশে ফেলা হচ্ছে ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। তো উনি একটু রাস্তার উপরের দিকে উঠে গেলেন, নিচের দিকে তাকালেন যে মানে পানি যেখানে পড়ছে ওইখান থেকেই তো কান্নার আওয়াজ, কান্নাকাটি কে করে। তাকিয়ে উনি দেখতে পেলেন যে 2-3 বছরের বাচ্চা, যেটা উনি আন্দাজ করছেন সেটাই কান্নাকাটি করছে। এই কান্নাকাটি দেখে ওনার খুব মনে কষ্ট হয়, যতটুকু বাচ্চা, আরে কান্নাকার বাচ্চা, যাই ওকে উঠিয়ে নিয়ে আসি, তারপর দেখি খোঁজ খবর নিয়ে। যেহেতু অনেক দূরে দূরে ঘর বাড়ি, ওই এলাকায় যে একদম লোকজন ছিল না তা না, তবে দূরে দূরে ঘর বাড়ি ছিল, শুনশান নীরবতা ছিল। তো উনি নিচে নেমেছেন, রাস্তার এই ঢাল বেয়ে নিচে নেমেছেন। নিচে নেমে ওই বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছেন, যাই বাবা, আমার হাত ধর, উঠে আয়, তোকে তোর বাড়িতে পৌঁছে দিই। ওই সময় ওই বাচ্চা কান্না থামিয়ে দেয়, বিশ্রী একটা হাসি দেয়, এবং হাসি দেওয়ার সাথে সাথে
নিজের আকার পরিবর্তন করতে শুরু করে। আব্দুল মাজেদ কাকা দেখেন যে এই বাচ্চাটা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক যেমন একটা ছোট মানুষ সময়ের সাথে সাথে আস্তে আস্তে পরিণত বয়স্ক হতে থাকে, তার আকার আকৃতির পরিবর্তন হতে থাকে, ঠিক সেম ছোট বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার চেহারার পরিবর্তন হচ্ছে, চেহারায় পরিপক্কতা আসছে। এইভাবে বড় হতে হতে উনি যতটুকু উচ্চতা, অর্থাৎ আব্দুল মাজেদ কাকা যতটুকু উচ্চতার, তার থেকেও 3-4 হাত লম্বা হয়ে গিয়েছে। তখন তো আব্দুল মাজেদ কাকা প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বুঝতে পেরেছেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, উনি ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে পড়েছেন। তখন প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। এদিকে ওনার চিৎকারের আওয়াজ কাছাকাছি থাকা একটা মসজিদে পৌঁছে গিয়েছে। তখন তো মাগরিবের নামাজ শেষ হয়েছে, কিছু মুসল্লি মসজিদের ভিতরে ছিল। ওনারা যখনই চিৎকারের আওয়াজ শুনেছেন তখন ওরা বলছেন কি ব্যাপার, চিৎকার দিল কে, চিৎকারটা কোন দিক থেকে আসলো? তখন ওনারা মসজিদ থেকে বের হয়ে দ্রুত ওই উৎস খুঁজে ওইদিকে যাওয়া শুরু করেছেন। কাছাকাছি গিয়ে দেখতে পান যে আব্দুল মাজেদ কাকা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছেন। আব্দুল মাজেদ কাকাকে তো ওনারা সবাই চিনতেন। তাড়াতাড়ি করে ধরাধরি করে আব্দুল মাজেদ কাকাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। অনেকক্ষণ চেষ্টা করা হয়, তার জ্ঞান ফেরে না। তো দীর্ঘ সময় পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান যখন ফেরে তখন সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, তো উনি এই বিষয়টা খুলে বলেন যে আমি তো এই এই বিষয় দেখেছি, এই জন্য আমি চিৎকার দিয়েছি। তখন স্থানীয় একটা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। তো ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব সব কিছু শুনে ওনার শরীরটাকে বন্ধ করে দেন এবং বলেন যে আপনি আপাতত ওই দিকটাতে আর যান না, ওটা জায়গাটা আসলে বেশি একটা ভালো না, খুব নির্জন থাকে তো এই এরিয়াটা। দিনের বেলাতে আমরা তো কম হাঁটাচলা করি ওই দিক দিয়ে, রাতের বেলা তো দিদি কেউ আসতে যাও করেই না, আপনি ওইদিকে যান না, এই কাজটা অন্য কাউকে দিয়ে দেন। তো উনি এটা শোনেন, হুজুর তো ঝাড়ফুঁক করে দিয়ে চলে গিয়েছেন। এখন উনি জ্বরে আক্রান্ত হয়েছেন এই ঘটনার পরে। 2-3 দিন পার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই অসুস্থ, যেতে পারেন না। এদিকে 2-3 দিন কিন্তু ওই মোটর বন্ধ, পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে, সরকারিভাবে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, লোক পাঠানো হচ্ছে যে কি ব্যাপার, মোটর কেন চলে না, আপনি কেন আসতেছেন না? তো উনি বলছেন যে আমি অসুস্থ। তো 2-3 দিন পর উনি যখন কিছুটা সুস্থ হয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন ওখানে। পরিবার থেকে বলা হচ্ছে যে না তুমি যাও না, এমনি একটা ঘটনা ঘটে গেছে। উনি বলছেন যে আরে না, এগুলো কি সবসময় ঘটে নাকি, মানুষের সাথে কি প্রতিদিন প্রতি মুহূর্তে সব ঘটনা ঘটে? ওই সময় ঘটছে, হয়তো বা আমাকে ভয় দেখাইতে আসছিল, ভয় দেখাইছে, চলে গেছে, এখন আর কিছু হবে না। তো এই কথা বলে পরিবার থেকে বিদায় নিয়ে উনি গিয়েছেন। তো যখন উনি গিয়েছেন, উনি তো ঠিকঠাক মতো মোটর স্টার্ট করেছেন। তো মোটরের শব্দ অনেকে দূর থেকে শুনেছে। মসজিদে যারা মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন, যাওয়ার সময় তারা মোটরের আওয়াজ শুনেছেন, তবে যখন নামাজে তারা দাঁড়িয়েছেন তখন অবশ্য মোটরটা বন্ধ করা হয়েছিল। মসজিদে যখন মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় শেষ করেছেন মাত্র, এর পরপরই প্রচন্ড জোরে এক চিৎকার আসে। ওনারা বুঝতে পারেন এই চিৎকারটা আব্দুল মাজেদ কাকার চিৎকার। তারা সাথে সাথে মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দৌড় শুরু করেছেন যে আব্দুল মাজেদ কাকার কি হলো। তো আব্দুল মাজেদ কাকা যেই ছোট ঘরটা তৈরি করা হয়েছিল সেখানে তো থাকতেন। তো যখন ওই দিকটাতে গিয়েছেন, ওইদিকে আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় না। আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় আগের যে ঘটনা যখন ঘটেছিল, আব্দুল মাজেদ কাকা যেখানে সেন্সলেস অবস্থায় পড়েছিল ঠিক সেখানেই ওনাকে সেন্সলেস অবস্থায় পড়ে আছে বলে সকলে মনে করেছেন, কিন্তু না। তারা যখন কাছে গিয়েছেন তখন বুঝতে পারেন যে আব্দুল মাজেদ কাকা আর এই পৃথিবীতে নেই, উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হলেও ডাক্তাররা তখন জানান যে উনি আগেই মারা গেছেন। মৃত্যুর সময় আসলে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, এটা বোঝা না গেলেও বা জানা না গেলেও এতটুকু বোঝা যায় যে আগে যেই অশরীরটায় যেই ঘটনাটি ঘটেছিল বা ঘটিয়েছিল, সেম ঘটনা সে আবার ঘটিয়েছে। হুজুরের কাছে এই বিষয়টা যখন বলা হয় তখন হুজুর একটু সময় নিয়ে পরবর্তীতে সবাইকে জানান যে এই যে জায়গাটা, এই জায়গাটা তো এমনিতেই নির্জন, ওখানে একটা গাছ ছিল, তো এর আশেপাশে বেশ কিছু জিনেদের বসবাস ছিল। এই মোটর চালানোর কারণে এদের খুব অসুবিধা হচ্ছিল।
কয়েকদিন এরকম তো হয়েছে, ওরা কি করবে ওরা নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে এই লোকটাকে একটু ভয় দেখাই যেন এখান থেকে চলে যায়। তাকে যখন প্রথমবার ভয় দেখানো হয়েছে তারা চিন্তা করেছে যে ও আর আসবে না, কিন্তু পরে যখন এসেছে ওরা খুব ক্ষিপ্ত হয়েছে। এরপরেই তাকে ভয়ানক আকৃতি নিয়ে সামনে যখন এসেছে ওইটা দেখেই সে মারা গেছে। তো এটাই ছিল ঘটনা, যেটা 2020 সালে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, ওই এলাকার আশেপাশে যাদের বাড়ি তারা নিশ্চয়ই এই ঘটনা সম্পর্কে অবগত আছেন। উনি মারা গেছেন, উনি তো আর বলে যেতে পারেন নাই যে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে কি হয়েছিল। তবে হুজুরের ভাষ্য অনুযায়ী যতটুকু জানা যায় সেটাই এটা বোঝা যায় যে আসলে কি হয়েছিল। হুজুর তো ওনার সোর্স থেকে জানার চেষ্টা করেছেন। এটাই আমরা ধারণা করে নেই যে ওই অশরীরাই এই ঘটনাটি ঘটিয়েছে। প্রিয় লিসেনার্স, এবার যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি একজন পুলিশ সদস্য। ওনার বাড়ি ভোলাতে, বর্তমানে বরগুনাতে কর্মরত রয়েছেন। সঙ্গত কারণে উনি ওনার নামটি প্রকাশ করতে চান নাই, যেহেতু উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত রয়েছেন। আর উনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন উনি পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন ব্যক্তি। তার নামটাও আমরা প্রকাশ করতে পারছি না। তো একদিন বিশেষ একটা ঘটনার প্রেক্ষাপটে, অর্থাৎ ওই দিন আবহাওয়াটা খারাপ ছিল, ডিউটিও বেশ শিথিলভাবে চলছিল, এক কথায় দুই কথায় বিভিন্ন ধরনের প্রসঙ্গ যখন ওঠে, একটা পর্যায়ে প্যারানর্মাল ঘটনার প্রসঙ্গ চলে আসে, তখন ওনার স্যার অর্থাৎ এই ইন্সপেক্টর সাহেব উনি ওনার পরিবারে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা শেয়ার করেন। এই স্যারের বাসা পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। ঘটনাটি যখন ঘটে তখন এই স্যারের বয়স 16-17 বছর হবে, সাল 1990 বা এর আশেপাশে। এই স্যারের একজন খালা ছিলেন, এই খালার ছোট একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চার বয়স 4 কি 5 বছর হবে। তো চলছিল মোটামুটি সবকিছু ভালোই। একদিন এই খালা স্বপ্নে এক অদ্ভুত রহস্যময় জিনিস দেখেন। উনি দেখেন কোনো একটা অবয়ব তাকে এসে বলছে যে শোন, তুই গভীর রাত্রে একা একা তোর বাড়ির পাশের ওই পুকুরের কাছে যাবি, ওখানে বেশ কয়েকটি স্বর্ণের মাইট বা কলস দেখতে পাবি, ওর ভিতরে অনেক ধনরত্ন রয়েছে, তুই বড়লোক হয়ে যাবি, কিন্তু তুই আমার একটা শর্ত মানবি। আগে তুই পরখ করে দেখ যে আসলেই ওখানে এই জিনিসগুলো আছে কিনা, তুই একা একা গভীর রাত্রে ওখানে গেলেই দেখতে পাবি। আসলে খালা যেখানে থাকতেন ওই বাসা থেকে সামান্য একটু দূরে, হয়তো বা পায়ে হেঁটে 1-1.5 মিনিটের পথ, ওইখানে একটা বেশ পুরনো পুকুর ছিল। ওইখানে রাতের বেলা উনি আসলেই একা একা হেঁটে গিয়েছিলেন। উনি যখন ওখানে গিয়েছেন উনি হঠাৎ করে দেখেন পুকুরের পানিতে বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে, এক ধরনের ঢেউ সৃষ্টি হচ্ছে। আর এরপর ভেতর থেকে বেশ কয়েকটি স্বর্ণের মাইট বা কলস ভেসে ওঠে। চাঁদের আলোতে যেগুলো চকচক চকচক করছিল এবং ভেতরেও যে অনেক মূল্যবান সামগ্রী রয়েছে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এটা যখন উনি দেখেন, উনি দেখে বেশ অবাক হন। আর ওনার মধ্যে লোভ ভয়ঙ্করভাবে চেপে বসে। ওটা দেখে উনি ভয় পাওয়ার থেকে ওটা কিভাবে নেওয়া যায় সেটা নিয়েই বেশি ভাবতে থাকেন। নিশ্চয়ই তাকে কিছু দিতে হবে, তাছাড়া তো এমনি এমনি দেবে না। এমনই একটা আভাস স্বপ্নের মধ্যে তাকে দেয়া হয়েছিল। উনি তো বাড়িতে চলে আসেন। পরের দিন উনি আবার রাতের বেলা স্বপ্নে দেখেন ওই জিনিসটা, যেটাকে স্থানীয়ভাবে যক্ষ বলে থাকে। লোকাল লোকজন যারা আছেন তারা এটাকে যক্ষ বলেন। বিশেষ করে এই ধরনের মাইটগুলো যারা পাহারা দেয় তাদেরকে যক্ষ বলে অভিহিত করা হয়। তো ওই যক্ষটা তাকে আবার বলে, দেখলি তো, প্রমাণ পেলি, এই সবগুলো তোর হয়ে যাবে, শর্ত একটাই, তোর যে বাচ্চাটা আছে
ওকে সামনের অমাবস্যার রাত্রে বলি দিতে হবে। যদি বলি দিস তাহলে এগুলো পাবি। কি দিবি? তখন নাকি ওই খালা স্বপ্নের মধ্যে বলে দেয়, হ্যাঁ আমি দেব, আমার ওই সব সম্পত্তি চাই, আমার সব লাগবে, বাচ্চা দিয়ে করবোটা কি? বাচ্চা চলে গেলে আবার আল্লাহ দিবে, তো এই সম্পত্তি তো আর সহজে পাবো না। সুযোগ কি বারবার আসে নাকি? দেব দেব বলি দেব, আমাকে সম্পত্তিগুলো দিবা তো? তখন ওই যক্ষটা বলে, হ্যাঁ দেব। এরপর সময় আসতে থাকে। আর এক রাত্রে কিভাবে বলি দিতে হবে যক্ষ সেটাও বলে দেয় যে আগে বাচ্চার চোখ বাঁধতে হবে, এরপর ধারালো একটা অস্ত্র দিয়ে এক কোপে মাথাটা আলাদা করে ফেলতে হবে। সত্যি নির্দিষ্ট রাত্রে উনি প্রস্তুতি নিয়েছেন। তো ওনার তো ওই সময় ওনার হাজবেন্ড ছিল না, এই সুযোগটাকেই উনি কাজে লাগিয়েছেন। বাচ্চা তো সরল বিশ্বাসে মায়ের কাছে গিয়েছে। তো রাতের বেলা মা বাচ্চাকে বলছে যে বাবা তুমি বসো, তোমার চোখটা বেঁধে দেই, তোমার সাথে একটু খেলবো। তো বাচ্চাও সরল বিশ্বাসে বসে আছে, বলেছে যে খবরদার নড়াচড়া করবা না, একদম নড়াচড়া করবা না, নড়াচড়া করলে তোমাকে একটা বিশেষ খাবার দেওয়ার কথা চিন্তা করে রেখেছি, সেটা কিন্তু দেবো না। বাচ্চাও চুপটি করে বসে আছে, আর আগে থেকেই ধার করে রাখা ধারালো দাটা বের করেছে সেই খালা। চিন্তা করেছেন যে বাচ্চাকে মারতে গেলে যদি তার মনে দয়া হয়, আর উনি যদি এই কাজ না করেন তাহলে তো ওই সম্পত্তিগুলো উনি পাবেন না, যক্ষ তাকে দেবে না, উনিও বড় লোক হতে পারবে না। ওই চিন্তা করে উনি নিজের চোখটাও বেঁধে নিয়েছেন, যাতে করে বাচ্চার দিকে তাকিয়ে তার মনে মায়া দেওয়ার সৃষ্টি না হয়। তবে কোপটা যেন জায়গা মতো পড়ে এইটুকু যেন দেখা যায় এমন বিশেষভাবে কাপড়টা উনি পেঁচিয়েছেন। তবে বাচ্চার চেহারার দিকে যেন নজর না পড়ে এই বিষয়টা উনি খেয়াল রেখেছেন। উনি ওই ধারালো দাটা হাতে নিয়েছেন, কোপ দিতে উদ্যত হয়েছেন। এই সময় ঘটে একটা ঘটনা। সেটা হচ্ছে যে পাশের বাসার এক ভদ্র মহিলা এসে এই খালাকে ডাক দিয়েছে, আর খালা লোভের বশবর্তী হয়ে এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন, ওনার ঘরের দরজা যে উনি সিটকানি লাগান নাই এটাও ভুলে গেছেন। তো ওই খালা সবসময়ই যে এরকম ভুলে যেতেন বিষয়টা এরকম না, কিন্তু মানুষ উত্তেজনার ভিতরে থাকলে কিন্তু অনেক সময় অনেক জরুরি কাজ করতে ভুলে যায়। এটাই করেছেন, ঘরের দরজার সিটকানি লাগাতে ভুলে গিয়েছিলেন। আর ওই পাশের বাড়ির যে ভদ্র মহিলা উনি কিন্তু হরহামেশাই ওই খালার বাসায় আসতেন, কথা বলতে বলতেই ঢুকে যেতেন, আর জানতেন যে এই সময় ওনার হাজবেন্ড বাসায় নাই। এই কারণে উনি ডাক দিয়েছেন, ডাক দিয়ে মানে হাতটা দিয়েই দরজাটা ধাক্কা দিয়ে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন এটা দেখে উনি তো চমকে যান। উনি দেখেন বাচ্চাটার চোখ বাঁধা, মায়েরও চোখ বাঁধা, মায়ের হাতে ধারালো একটা অস্ত্র। এটা দেখে উনি চিৎকার দিয়ে বলছেন, এই তুমি করো কি? আর তখনই খালা চোখ খুলে ফেলেছেন, থতমত খেয়ে গেছেন, ধরা পড়ে গেছেন। তো তখন উনি বলতেছে, এই তুমি এই কাজটা কি করতেছিলা? আমি তো বুঝছি তুমি কি করতেছিলা, সত্যি করে বলো, ঘটনা কি? খালা তো আমতা আমতা শুরু করেন, বলতে চান না। তো ওই মহিলা বলছে যে তুমি যদি এক্ষুনি আমাকে না বলো সবকিছু খুলে, তাহলে কিন্তু তোমার সত্যি খবর আছে, তোমাকে পুলিশে দেব, বলো ঘটনা কি? তখন ওই খালা বলেন যে এই এই ঘটনা, আমি তো এই ধন সম্পত্তির লোভে আমি আমার বাচ্চাকে বলি দিতে যাচ্ছিলাম। তখন তো ওই ভদ্র মহিলা খুবই রাগারাগি করেন যে তুমি কি কোনো মায়ের জাত হইলা? তুমি ধন সম্পত্তির লোভে তোমার আপন সন্তানকে বলি দিতে যাচ্ছিলা? এত নিচে তুমি নামতে পারো? সি 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 সি। এইরকম ভাবে তাকে যথেষ্টভাবে ভৎসনা করেন। উনিও ভুল বুঝতে পারেন একটা পর্যায়ে, উনি বুঝতে পারেন আসলে আমি কি করতে চাচ্ছিলাম, এবং আল্লাহর কাছে উনি শুকরিয়া আদায় করেন ওই খালা, যে হায় আল্লাহ, আমি তো একটা মোহের মধ্যে পড়ে একদম হারাই গেছিলাম, তুমি এই মহিলাকে এই সময় পাঠাই দিছো, তা না হলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে আসলেই আমি তো এই লোভের বশবর্তী হয়ে শয়তানের ধোকায় পড়ে আমি তো আমার বাচ্চার ঘাড়ে এই দাঁত কোপটা বসাই দিতাম। যাই হোক, খালা তো ভুল বুঝতে পারছেন। ওই রাত্রেই খালা একটা স্বপ্ন দেখেন, স্বপ্নে ওই যক্ষকে দেখেন। যক্ষ এসে বলছে যে তুই বলি দেওয়ার কথা বলে বলি দিলি না, যাক আমার আর বলি লাগবে না, তবে তোর একটা বড় ক্ষতি আমি করব। পরবর্তীতে খালা যেই স্বপ্ন দেখেছেন এটাও অনেকের সাথে শেয়ার করেছিলেন। এর সপ্তাহখানেক পর থেকে খালার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে খালা পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, অদ্ভুত রকমের আচরণ করেন,
আস্তে আস্তে উনি বদ্ধ উন্মাদে পরিণত হন। ওনাকে অনেক চিকিৎসা করানো হয়েছে, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে ভালো করা যায় নাই। এমন পাগল উনি হয়েছিলেন যে শরীরে কাপড় চোপড়ই রাখতেন না, এমন বদ্ধ উন্মাদ উনি হয়ে গিয়েছিলেন। এইভাবেই ওনার জীবনটা শেষ হয়ে গেছে আস্তে আস্তে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন ওই বাচ্চাটার কথা। আল্লাহ ওর হায়াত লিখে রেখেছিলেন, তা না হলে ওই মুহূর্তে অন্য আর একজন ভদ্র মহিলা, যার বিশেষ কোনো কাজ ছিল না, ওই সময় উনি কেন আসলেন? আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ওইভাবে, আর উনি এসে এই জিনিসটা দেখে ফেললেন। আর খালা যেহেতু লোভের বশবর্তী হয়ে যক্ষকে কথা দিয়ে ফেলেছিল, উনি তো একবারও না করে নাই ওই যক্ষকে কখনো, যার কারণেই ওই যক্ষ তাকে বদ্ধ উন্মাদ বানিয়ে দেয়। আর এইভাবেই তার জীবনটা আস্তে আস্তে সমাপ্তির দিকে চলে যায়।